তো এই লেকচারে আমরা কথা বলবো আরেকটা টপিক নিয়ে, যেটা নাম হচ্ছে সাব গ্রুপ। তো সাব গ্রুপ ব্যাপারটা কি? তোমরা যারা লিনিয়ার অ্যালজেব্রা পড়েছো তারা অলরেডি জানো যে একটা ভেক্টর স্পেসের মধ্যে আরেকটা ভেক্টর স্পেস থাকতে পারে, সেটাকে আমরা বলি সাব স্পেস। তো গ্রুপের ভিতরে আরেকটা ছোট গ্রুপ থাকলে সেটাকে আমরা বলি সাব গ্রুপ। ওকে। এন্ড আমরা আরেকটা বড় থিওরেম জানবো, মানে খুবই গুরুত্বপূর্ণ থিওরেম, সেটা হলো ল্যাগ্রাঞ্জ থিওরেম এই কোর্সের জন্য আর কি। তো আমরা সাব গ্রুপ দিয়ে শুরু করি। সাব গ্রুপের যে মেইন আইডিয়াটা সেটা কি? তো ধরো আমার একটা গ্রুপ আছে, গ্রুপটা হচ্ছে জি স্টার। আচ্ছা, জি স্টার মানে কি? জি হচ্ছে গ্রুপটা, গ্রুপের সেটটা, আর স্টার হচ্ছে বাইনারি অপারেশন। এখন এই হচ্ছে, মনে করো জি, আমি যদি ভিজুয়ালাইজ করে বুঝাই, তো ওইটা মনে করো জি, এইটুকু হচ্ছে জি। এখন এই জি এর ভিতরে আরেকটা সেট আছে, সাবসেট, সেটা হচ্ছে এইচ। এখন কিন্তু সাব গ্রুপ বলি না, সাবসেট। এখন জি এর ভিতরে যে এইচ যে সাবসেট, সে নিজেও যদি আবার একটা গ্রুপ হয়, এবং সেক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে যে সে যে গ্রুপ হবে সেই অপারেশনটা সেম হইতে হবে, তার অপারেশনটাও স্টার হইতে হবে। একই অপারেশনের আন্ডারে যদি ভেতরে একটা গ্রুপ থাকে সেটাকে আমরা বলি সাব গ্রুপ। এখন সাব গ্রুপ এটা প্রমাণ করতে হবে যে ওইটা আবার গ্রুপ, তাকে নিজেকেও চারটা এক্সাম ফলো করতে হবে। এখন এখানে দেখো একটা নোট আছে। এই নোটটা হচ্ছে যে প্রত্যেকটা গ্রুপের ভিতরে লিস্ট দুইটা সাব গ্রুপ আছে। এই দুইটা হচ্ছে ট্রিভিয়াল সাব গ্রুপ। একটা হচ্ছে যে এইটা, শুধু আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে, শুধু আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে একটা গ্রুপ হয় না, জাস্ট একটা এলিমেন্ট নিয়ে। আরেকটা হচ্ছে যে টোটালটা সে নিজেই, কারণ জি তো জি এর একটা সাবসেট, তাহলে টোটালটা যদি কনসিডার করো সেটা একটা সাব। তো এই দুইটা থাকবেই। তা আমরা এগুলো নিয়ে সাধারণত অতটা ইন্টারেস্টেড না। অন্যান্য যে মানে আইডেন্টিটি থেকে বড় এবং টোটালটা থেকে ছোট মাঝামাঝি যে সাব গ্রুপ, এগুলো নিয়ে আমরা আসলে বেশি কাজ করি। ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। আর এখান থেকে আরেকটা জিনিস জানবা, সেটা হচ্ছে যে সাব গ্রুপের সিম্বল, এই যেরকম লেস দেন সিম্বল দিয়ে সাধারণত ডিনোট করা হয়। তো এটা একটা সাব গ্রুপের সিম্বল, অনেক টেক্সট বই ইউজ করে। তো ইউজ না করে তার সাথে ল্যাঙ্গুয়েজে বলাটাই ভালো আমার মনে হয়। তাহলে এটাই সোজা কথা, গ্রুপের ভিতরে আরেকটা গ্রুপ, সে নিজেও একই অপারেশনের আন্ডারে চারটা এক্সাম স্যাটিসফাই করবে, তাহলে এটা হচ্ছে একটা সাব গ্রুপ। আর আরেকটা ব্যাপার, বড় গ্রুপ যদি অ্যাবিলিয়ান হয়, ছোট গ্রুপও কিন্তু অ্যাবিলিয়ান হবে। তবে বড় গ্রুপ যদি অ্যাবিলিয়ান না হয়, ছোট গ্রুপ অ্যাবিলিয়ান হতেও পারে, নাও হতে পারে। তো এটা একটা ব্যাপার, এটা চাইলে প্রুফ করা যায়। তাহলে আমি একটু জাস্ট এখানে অ্যাড করে লিখে দিই। সেটা হচ্ছে যে যদি আমার জিটা হয় অ্যাবিলিয়ান, দেন আমার সাব গ্রুপ, সাব গ্রুপ এইচ, এটাও অ্যাবিলিয়ান হবে। আর জিটা যদি হয় নন অ্যাবিলিয়ান, দেন আমার যে সাব গ্রুপ, সাব গ্রুপ এইচ, এটা অ্যাবিলিয়ান হতেও পারে, নাও হতে পারে, এখানে নো কনক্লুশন। ঠিক আছে। তো এখানে কিছু বলা যাবে না, কারণ তুমি যদি ধরো একটা নন এভিলিয়ান গ্রুপের মধ্যে একটা আইডেন্টিটি দিয়ে জাস্ট ট্রিভিয়ালটা চিন্তা করো, ট্রিভিয়ালটা তো একটা এভিলিয়ান, জাস্ট একটা এলিমেন্ট নেই, সে তো নন এভিলিয়ান। তো ছোট গ্রুপগুলো এভিলিয়ান হয়েও যেতে পারে, এটা বলা যায় না। তো যেমন কিছু এক্সাম্পল দেখি। যেমন আমাদের এখানে জিটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের জি, এটা হচ্ছে বড় গ্রুপটা, আর এটা হচ্ছে ছোটটা। ঠিক আছে। এখন আমরা প্রথমত দেখবো এটা সাবসেট কিনা। দেখো তো একজন কি আরেকজনের সাবসেট? জেড কি আর এর কোনো সাবসেট? অবশ্যই। এখন সেকেন্ড যেটা আমাকে দেখতে হবে যে এটা গ্রুপ হয় কিনা। দেখো তো জেড প্লাস কোনো গ্রুপ? জেড প্লাস ইজ এ গ্রুপ, তাই না? বলা যায় না? এই গ্রুপটা কি? ক্লোজার। এটার আইডেন্টিটি হচ্ছে জিরো, এটা আমরা ফার্স্ট ক্লাসে দেখেছি। এটার ইনভার্স হচ্ছে কি মাইনাস গুলো আর কি। তারপরে কি, এটা এটা কমিটিটিভ, এটা ইভেন একটা অ্যাবিলিয়ান গ্রুপ। এন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অপারেশন দুইটা সেম আছে কিনা। হ্যাঁ, সেম আছে। তার মানে একটা আরেকটা সাব গ্রুপ বলা যায়। এবং সাব গ্রুপ প্রমাণ করার সময় তোমাকে জাস্ট প্রথমে দেখবা সাবসেট কিনা, দেন চারটে এক্সাম কিন্তু তোমাকে ধরে ধরে করতে হবে। ঠিক আছে। তো সেটা আমি এখন আর করলাম না, তোমরা তো অলরেডি জানো প্রসেস। যেমন আরেকটা সাব গ্রুপের এক্সাম্পল দেখে, এটা হচ্ছে মডিউলো সাব গ্রুপ বলে আর কি। মডিউলো না, জাস্ট জাস্ট আমরা মাল্টিপল নিয়ে করতেছি আর কি। তো এটা এক ধরনের সাব গ্রুপ। যেমন ধরো জেড, জেড আর প্লাস, এটা হচ্ছে আমার মেইন গ্রুপটা, এটা হচ্ছে মেইন গ্রুপ। ঠিক আছে। এখন সাব গ্রুপটা কি? সাব গ্রুপটা হচ্ছে যে 5 জেড।
তো এটা হচ্ছে আমার সাবগ্রুপ। এখন বলতে পারো 5Z মানে কি। 5Z টা একটু এক্সপ্লেন করি। আচ্ছা, জেড মানে হচ্ছে যে, তোমরা বুঝতেই পারতেছো, জেড এর মধ্যে থাকবে কে, জিরো থাকে, 1 2 3 4 5 এরকম থাকে, এইদিকে নেগেটিভ গুলো থাকে। এখন 5Z হচ্ছে সব এলিমেন্টকে তুমি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। এটা একটা নোটেশন, এইভাবে সেটের সাথে একটা নাম্বার দিয়ে গুণ করা যায় না, এটাকে একটা নাম দেওয়া হচ্ছে জাস্ট, এটা কোনো অপারেশন ওরকম কিছু না। 6Z মানে মাল্টিপল অফ 6। ওকে, তাহলে এখানে কি থাকবে, জিরো তো থাকবে, 5 থাকবে, 10 থাকবে, 15 থাকবে, এরা থাকবে, এইদিকে -5 থাকবে, -10 থাকবে, সো এরা থাকবে। ঠিক আছে, এখন আমাদের ক্লেমটা হচ্ছে এই যে 5Z, সে তো জেড এর একটা সাবসেট, তাই না? 5Z এর সবই তো জেড এর মধ্যে আছে। এখন ক্লেমটা হচ্ছে 5Z ইজ এ গ্রুপ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ক্লেম। 5Z ইজ এ গ্রুপ আন্ডার প্লাস। তো কিভাবে হয় দেখো তো, তুমি যে কোনো ফাইভ, মানে 5 এর দুইটা মাল্টিপল যদি অ্যাড করো, আরেকটা 5 এর মাল্টিপল হবে না? দেখো তো এই সেটের মধ্যেই থাকে না? 5 আর 15 করলে কত হয়? 20, 20 কিন্তু এই সেটেই আছে, সেটা কিন্তু ক্লোজার। ঠিক আছে, এরপরে দেখো তোমার ক্লোজার, এটা অ্যাসোসিয়েটিভ বোঝাই যাচ্ছে, কমিউটেটিভ এটা অ্যাবিলিয়ান হয় আসলে। এরপরে আইডেন্টিটি, আগের গ্রুপের আইডেন্টিটি কত ছিল? 0। এই গ্রুপ আইডেন্টিটি কত? সেম, 0। আচ্ছা, এখন দেখি ইনভার্স গুলো আছে কিনা। যেমন 10 এর ইনভার্স কত? 10 এর ইনভার্স কত? -10, -10 কিন্তু এই যেখানে আছে, সো এখানে কোনো সমস্যা হচ্ছে না আর কি। ঠিক আছে, তাহলে এগুলো মানে প্রুফ গুলো ফর্মালি লিখবা কিভাবে? তো যেমন ক্লোজার যখন করবা, হ্যাঁ, 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 রাইট, যেহেতু অপারেশন সেম, তোমার সাব গ্রুপে কিন্তু ওই আইডেন্টিটি আসতে হবে, সাব গ্রুপে কিন্তু নতুন কোনো আইডেন্টিটি তৈরি হবে না, ওই সেমটাই কপি হইতে হবে। কারণ যেহেতু অপারেশন চেঞ্জ হচ্ছে না, কারণ আইডেন্টিটি এলিমেন্ট তো অপারেশনের উপর ডিপেন্ড করতে আসলে। তাহলে এখানে দেখো ক্লোজারটা তুমি কিভাবে দেখো এক্সামে লিখবা। ক্লোজারটা লিখবে এভাবে, সো লেট এ বি বিলংস টু 5Z। সো দ্যাট মিনস আমরা কি লিখতে পারি, এ ইকুয়ালস টু 5K অ্যান্ড বি ইকুয়ালস টু কি 5K প্রাইম বলতে পারি না, where কে কে প্রাইম বিলংস টু জেড। যেহেতু 5 এর মাল্টিপল 5 ইন্টু সামথিং লেখা যায়, এখন দুইটাকে অ্যাড করো, তাহলে 5 × K + K প্রাইম, তাহলে কি এটা 5 এর মাল্টিপল না? তাহলে এটা বিলংস টু কি 5। তো এইভাবে আসলে প্রুফ গুলো তোমাদের করতে হবে। ঠিক আছে? আবার তুমি যখন এ নিবা 5 কে, তার ইনভার্স কত? -8, তাহলে -5 × -K, তাহলে ওটাও 5 এর মাল্টিপল। তো এইভাবে প্রুফ করা যায়, তো বাকিগুলো করে নিবা। ঠিক আছে, তো যখন তুমি ক্লেম করবে এটা কিন্তু প্রুফ করতে হবে তোমাকে। এখন হচ্ছে যে ব্যাপার হচ্ছে যে আমরা যখন সাব গ্রুপ প্রুফ করি, আমরা আসলে এই চারটা প্রপার্টি চেক করি না, চারটার মধ্যে আমরা জাস্ট দুইটা চেক করি, বাকিগুলো চেক করতে হয় না। কেন চেক করতে হয় না সেটা নিয়ে একটা থিওরাম আছে। তো সেই থিওরামটা কি, থিওরামটা একটু পড়ো। সেটা হচ্ছে যে, যদি জি স্টার একটা গ্রুপ হয়, মানে জি আন্ডার স্টার, তাহলে তার একটা সাবসেট যদি থাকে, ঠিক আছে, তাহলে সেটা সাব গ্রুপ হবে যদি এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে। কি কি কন্ডিশন? এটাকে ক্লোজড হইতে হবে, দেন এটার ইনভার্স থাকতে হবে। আচ্ছা, এখানে একটু আমার কারেকশন আছে, এটা নন এমটি হইতে হবে, নন এমটিটা অ্যাড করে দিই, এটা না দিলে হবে না। যদি একটা নন এমটি সাবসেট থাকে, কারণ গ্রুপ হইতে গেলে তো এমটি হওয়া যাবে না, অ্যাটলিস্ট তো আইডেন্টিটি থাকতে হবে। তো যদি নন এমটি হয়, এই দুইটা জিনিস জাস্ট স্যাটিসফাই করতে হবে, ক্লোজার আর হচ্ছে ইনভার্স। তাহলে আমি কি কি বাদ দিলাম? অ্যাসোসিয়েটিভিটি আর হচ্ছে কমিউটেটিভিটি, এই দুইটা কিন্তু আমি স্কিপ করে গেলাম। কথা হচ্ছে যে ওইটা স্কিপ করেও কিভাবে গ্রুপ হয়ে যায় বা সাব গ্রুপ হয়, সেটা এখন প্রুভ করবো। হ্যাঁ, এখন ধরো যদি নন এমটি হয়, তাহলে কোনো এলিমেন্টই পাচ্ছ না, তাহলে এই জিনিসটা অটোমেটিক স্যাটিসফাইড হয়ে গেল না? ম্যাথমেটিক্সে যখন আমরা কোনো একটা কন্ডিশন অ্যাপ্লাই করার জায়গা পাই না, তখন এটা অটোমেটিক্যালি ট্রু ধরে নেওয়া হয়। ঠিক আছে, সো তখন এই দুইটা ট্রু হবে, বাট সেটটা স্টিল নন নন এমটি। সো এই জন্য এটা মানে ডেফিনেশনটা কাজ করবে। তো তখন আরেকটা অ্যাড করতে হবে, ই বিলংস টু এইচ, তাহলে আবার তখন তিনটা দিতে হবে, বাট নন এমটি দিলে এই 3 নাম্বারটা তুলে দেওয়া যাবে। এটি, তো এটা আমরা আসতেছি, সমস্যা নেই।
তো এটা প্রুফ করতে হবে যে এই দুইটা স্যাটিসফাই করলে আসলেই যে গ্রুপ হয়ে যায়, এটা প্রুফ করতে হবে। তো এটা প্রুফ করো। প্রুফটা কিভাবে করব? সো প্রথমটা হচ্ছে কি ক্লোজার। তো ক্লোজারটা কিন্তু বাই ডেফিনেশন মানে গিভেন থেকেই হয়ে গেল, কারণ বলা আছে এটা ক্লোজ। দেন 2 নাম্বার হচ্ছে কি অ্যাসোসিয়েটিভিটি। 2 নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। এখানে আমরা করি। আচ্ছা, অ্যাসোসিয়েটিভিটি কেমনে প্রুভ করবা? সেটা হচ্ছে যে গিভেন জি ইজ এ গ্রুপ। তাহলে জি যদি গ্রুপ হয়, গ্রুপ আন্ডার স্টার, তাহলে দ্যাট মিনস আমরা কি বলতে পারি? এ স্টার বি স্টার সি ইকুয়ালস টু এ স্টার বি স্টার সি ফর অল এ বি সি বিলংস টু দ্য গ্রুপ জি, বলতে পারি। জি যেহেতু একটা গ্রুপ, তাহলে গ্রুপের যে কোনো তিনটে এলিমেন্ট এটা স্যাটিসফাই করবে। এখন তাহলে এ স্টার বি স্টার সি ইকুয়ালস টু এ স্টার বি স্টার সি ফর অল এ বি সি বিলংস টু এইচ। এটা আমি লিখতে পারি না, কেন লিখতে পারি বলো তো? কারণ এইচ কি একটা সাবসেট না? যেহেতু দেখো জি হচ্ছে একটা বিগার সেট, জি এর যে কোনো তিনটা এলিমেন্ট যদি এটা স্যাটিসফাই করে, তাহলে এইচ এর যে কোনো তিনটাও করবে নাকি? এইচ থেকে তিনটা নিলে করো, কারণ তো এইচটা জি এর মাঝখানে, এইচটা ছোট সেট। কিন্তু উল্টাটা বলা যাবে না, এইচ এর যে কোনো তিনটা করলে জি এর যে কোনো তিনটা বলতে পারবো না। এটা আছে, এই জন্য আমরা ইমপ্লয়েস সাইন দিলাম। সো দ্যাট মিনস এইচ ইজ আচ্ছা স্টার ইজ অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ অন এইচ। মানে আমরা জিতে অ্যাসোসিয়েটিভ ছিলাম, এইচও তাহলে অ্যাসোসিয়েটিভ। তাহলে অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টিকে বলা হয় একটা ইনহেরিটেড প্রপার্টি, কারণ এটা বড় সেটে অ্যাপ্লাইড হলে, মানে বড় সেটে স্যাটিসফাই করলে ছোট সেটে অটোমেটিক স্যাটিসফাই করে। Okay? হ্যাঁ, ইনহেরিটেড, ইনহেরিট করে আর কি, বংশ ক্রম অনুসারে পেয়ে যায়, ব্যাপারটা এরকম আর। মানে তার বাবা যেহেতু স্যাটিসফাই করে, ছেলেও স্যাটিসফাই করবে, এরকম আর kind of ব্যাপার। আচ্ছা দেন হচ্ছে 1 2 দেখলাম, 3 নাম্বারটা কি? আইডেন্টিটি করতে হবে। আচ্ছা আইডেন্টিটি আগে আমরা ইনভার্সটা করে ফেলি। এই যে 4 নাম্বার যেটা আর কি, ইনভার্স। ইনভার্স এটা হচ্ছে গিভেন ডেটা থেকে বলা আছে, কারণ গিভেন ডেটা বলতেছে কি জাস্ট এ থাকলে তার ইনভার্সও থাকে। এখন হচ্ছে এখন 3 নাম্বারটা, 4 আগে করে দেন 3 নাম্বারটা করো। 3 নাম্বার কেমনে করা যাবে? সো গিভেন এইচ ইজ, এইচ ইজ ক্লোজড, আর হচ্ছে কি ইনভার্স এক্সিস্ট। তাহলে ইনভার্স যদি এক্সিস্ট করে, আবার যদি ক্লোজড হয়, আবার আর কি দেওয়া আছে? এইচ ইজ নন এমটি। তাহলে এই তিনটা জিনিসকে এখন একসাথে করো। এইচ যেহেতু নন এমটি, তাহলে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ বিলংস টু জি। এখন যেহেতু ইনভার্স এক্সিস্ট করে, তো আমরা বলতে পারবো কি এ ইনভার্স বিলংস টু জি, যেহেতু ইনভার্স এক্সিস্ট করতেছে। এরপর আমরা বলতে পারো কি এ স্টার এ ইনভার্স বিলংস টু জি, যেহেতু ক্লোজড, বলতে পারি। দেখো রিজনিংটা একটু দেখো। আমরা প্রথমে তিনটা জিনিস লিখলাম, ক্লোজড হয়, ইনভার্স এক্সিস্ট করে, নন এমটি। নন এমটি মানে কি অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আছে। ইনভার্স আছে মানে কি এ ইনভার্স জিতে আছে। আবার ক্লোজড মানে কি যেহেতু এও আছে এ ইনভার্সও জিতে, তার মানে দুইটাকে কম্পোজ করে দিলে, মানে অপারেশন করে দিলে জিতে থাকে। এখন বাই ডেফিনেশন এ ইন্টু ইনভার্স করলে কি পাওয়া যাবে? ই পাওয়া যাবে। সো ই বিলংস টু, আচ্ছা সরি সরি, এখানে জি হবে না, এটা এইচ হবে। আমরা এইচ এর জন্য করতেছি।
আছে, সো তার মানে এইচ এ থাকবে। সো তার মানে কি আইডেন্টিটি আছে, তাহলে আইডেন্টিটি এক্সামটা স্যাটিসফাইড হলো, তার মানে কি এইচ ইজ এ গ্রুপ। এইচ নিজে একটা গ্রুপ, এন্ড এইচ ইজ এ সাব গ্রুপ অফ জি, সাব গ্রুপ অফ জি। সো এই হচ্ছে প্রপার্টি। তার মানে আমরা জাস্ট এস্টাবলিশ করে ফেললাম যে মাত্র দুইটা এক্সাম সেট মানে যদি স্যাটিসফাই করে তাহলে কিন্তু হয়। আমার ওই অ্যাসোসিয়েটিভিটি বা ইনভার্স জানার দরকার নেই, আইডেন্টিটি লাগবে না, জাস্ট ইনভার্স। আর যদি ক্লোজ মানে ক্লোজড হয় এবং যদি নন এমটি হয় তাহলে কিন্তু এটা হয়ে যাবে অটোমেটিক। তাহলে এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি যখনই তোমাকে সাব গ্রুপ আমি প্রুভ করতে দিব তোমাকে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে। তো এইটা খুবই গুরুত্ব দিয়ে বলবো। তো আরেকটা ছোট থিওরেম আছে এখানে, সেটা হচ্ছে যে যদি আমার বড় যে গ্রুপটা সেটা যদি ফাইনাইট হয়, জিটা যদি ফাইনাইট হয়, তাহলে তার সাব গ্রুপও তো ডেফিনেটলি ফাইনাইট। এখন তারপরে যদি শুধু ক্লোজড হয়, আচ্ছা এইচটা যদি ফাইনাইট হয়, যেটা ফাইনাইট হওয়া নেসেসারি না, ফাইনাইট সাবসেট অফ জি, যেটা ইনফাইনাইট হলে সমস্যা নেই, এইচটা যদি ফাইনাইট হয় তাহলে শুধু ক্লোজড হইলেই হবে, ইনভার্স থাকা নেসেসারি না, ইনভার্সটা অটোমেটিক থাকে। ঠিক আছে, তো এইটা কেন ইনভার্সটা কি, মানে কি বোঝা যাচ্ছে যে কেন থাকবে? তো তাহলে এটা আমরা একটু প্রুফ করি। তো প্রুফে আমরা প্রথমত এক নাম্বার যেটা সেটা হচ্ছে কি ক্লোজার। ক্লোজার এটা গিভেন, এটা দেওয়াই আছে। দেন দুই নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি হবে বাই দা প্রিভিয়াস প্রুফ। একটু আগে আমরা প্রুফ করছি প্রিভিয়াস থিওরেমে যে কিভাবে অ্যাসোসিয়েটিভ হয়, কারণ এটা একটা ইনহেরিটেড প্রপার্টি। দেন নেক্সট আসো আইডেন্টিটি আর ইনভার্স, তাই তো? তো আমরা এখন দেখবো আইডেন্টিটি অ্যান্ড ইনভার্স, যেহেতু আমরা ক্লোজার অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি করে ফেললাম। তো আইডেন্টিটি প্রুফ করার জন্য আমরা, যেহেতু আমাদের সেটটা হচ্ছে নন এমটি, সো আমরা অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পাবো। সো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ই বিলংস টু এ বিলংস টু এইচ। এখন যদি এই এটা যদি আইডেন্টিটি হয়ে যায় তাহলে তো প্রুফ করার কিছু থাকে না আসলে। সো যেহেতু আমরা আইডেন্টিটি এক্সিস্টেন্স প্রুফ করছি, বাট এটা যদি আইডেন্টিটি না হয়, সো আমরা যেটা করব এর উপরে বিভিন্ন পাওয়ার ক্যালকুলেট করবো। সে এ, এ স্কোয়ার, এ কিউব, এ 4। ওকে, যেহেতু গ্রুপের মধ্যে পাওয়ার করা যায় না সেখানে আমরা এ 4 দিয়ে মিন করছি যে এ স্টার এ স্টার এ স্টার এ, একে 4 বার, যদি আমরা এ 5 বলি সেম একে 5 বার অপারেশন করব নিজের সাথে নিজে। সো এইভাবে আমরা অপারেশন করতে থাকি, করতে করতে এখানে হবে এ এন, এরপর আরো থাকবে। এখন এখানে আমাদের গিভেন ইনফরমেশন কি আছে, গিভেনে দেওয়া আছে যে আমাদের এইচটা হচ্ছে একটা ফাইনাইট সেট। যেহেতু এইচটা ফাইনাইট সেট, এখন এখানে কিন্তু আমাদের ইনফাইনাইট সংখ্যক কোয়ান্টিটি আছে। সো তার মানে লিস্ট আমাদের দুইটা জিনিস কিন্তু সেম হয়ে যাবে বাই পিজিয়ন হোল প্রিন্সিপাল। ওকে, সো যেহেতু দুইটা সেম হবে, সো আমরা ধরে নিচ্ছি যে আহ, কোনো একটা এম এর জন্য এবং এন এর জন্য a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n। ওকে, যেখানে এম এন ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, অ্যান্ড উইদাউট লস অফ জেনারেলিটি আমরা ধরে নিচ্ছি যে এমটা বড় এনটা ছোট, where এম এন বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড এম গ্রেটার দেন এন। ওকে, তো এখন আমরা যে কাজটা করব যে তাহলে a টু দি পাওয়ার m - n, মানে ক্যান্সেলেশন ল থেকে আমরা কি বলতে পারি, যেটা হবে ই। ওকে, তাহলে আমরা কিন্তু এই যে a টু দি পাওয়ার m - n একটা ইন্ডেক্স পেয়ে গেলাম। যেহেতু এম এর চেয়ে এন এর চেয়ে এমটা বড়, তার মানে এটা কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি, এই জিনিসটা পজিটিভ কোয়ান্টিটি। সো তার মানে এর কোন একটা পাওয়ারের জন্য ই আসবে, তার মানে ই কিন্তু কখনো না কখনো আসবে। তার মানে আমাদের আইডেন্টিটির এক্সিস্টেন্স কিন্তু প্রুভ হয়ে গেল। সো তার মানে আইডেন্টিটি এক্সিস্ট করছে। এখন আমরা দেখাবো যে ইনভার্সটা এক্সিস্ট করে কিনা। সো ফর ইনভার্স, তো ইনভার্সটা আলাদা করে না করে এখান থেকে আমরা দেখাইতে পারি। এখন a টু দি পাওয়ার m - n যদি ই হয়, তাহলে আমরা লিখতে পারি a ইন্টু a টু দি পাওয়ার
এম মাইনাস এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু ই। এখন এই যে এ, তার সাথে আমরা আরেকটা এলিমেন্ট মাল্টিপ্লাই করে ই পাচ্ছি, তার মানে এটা কিন্তু ইনভার্স অফ ইনভার্স অফ এ। ওকে, সো আমরা ইনভার্সও কিন্তু পাচ্ছি। সো তার মানে গ্রুপটা যেহেতু ফাইনাইট হয়, তাহলে আমরা ওই কোন একটা এলিমেন্টের উপর যে পাওয়ার করতে থাকি বারবার, সে কিন্তু ফেরত আসবে আবার। এই ফেরত আসার সময় ইতে ফেরত আসবে, তখনই আমি আইডেন্টিটি পাবো, এবং ইতে আসলে যতগুলো ইন্ডেক্স দরকার, তো সেটা কিন্তু ইনভার্স। সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো তার মানে ফাইনাইট হইলে কিন্তু আমাদের ইনভার্স থাকাটা নেসেসারি না, ক্লোজার হয়ে গেলে আমরা এটাকে সাবগ্রুপ হিসেবে দেখাইতে পারি। তো এটা গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু এইটা, যেটা আমরা প্রথমে করলাম, এই জিনিসটা। ওকে, তো ম্যাক্সিমাম প্রুফ আমরা এটা দিয়ে করে থাকি। তো মাঝে মাঝে ফাইনাইট হলে এটা আমাদের কাজে লাগে। ওকে, আর নন এমটি কি। আচ্ছা, তো এরপর এখন ওই যে আমরা যে থিওরামটা দেখলাম সেটা দিয়ে কিছু প্রুফ দেখার চেষ্টা করি। যেমন এখানে বলছে কিউ ক্রস এটা আর ক্রসের একটা সাব গ্রুপ, এটা কিভাবে করবা? আচ্ছা, কিউ ক্রসটা কি? কিউ থেকে জাস্ট জিরোটা বাদ দিলাম। আর ক্রস হচ্ছে আর থেকে শুধু জিরোটা বাদ দিলাম। এগুলো মাল্টিপ্লিকেশনে গ্রুপ হয়, তুমি জানো। তো এখন এটা একটা সাব গ্রুপ কিভাবে হয়? সো এটা প্রুফ করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত, এই যে কিউ ক্রস, এটা আর ক্রসের একটা সাবসেট। ঠিক আছে, তো তাহলে হয়ে গেল। দ্বিতীয়ত, আমরা দেখাবো যে কিউ ক্রসটা কি নন এমটি না? কিউ ক্রস ইজ নন এমটি। ঠিক আছে, 3 নাম্বার যেটা দেখাবো যে এটা ক্লোজড কিনা। তো ক্লোজড হবে কিভাবে? তো ক্লোজড জিনিসটা আমরা একটু দেখাই। সো এ আর বি দুইটা যদি কিউ ক্রস থেকে নেই, দেন আমরা যখন গুণ করব এ বি, এটাও কি একটা রেশনাল নাম্বার হবে না? এ আর বি কিউ ক্রস থেকে নিলাম আর কি, রেশনাল নাম্বার। এটা কি রেশনাল এন্ড নন জিরো হবে না? দ্যাট মিনস কি, এ বি বিলংস টু কিউ ক্রস, তার মানে ক্লোজড কিউ ক্রস, তার মানে ক্লোজড কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে 4 নাম্বারে দেখো ইনভার্স আছে কিনা। আমার অ্যাসোসিয়েটিভিটি আর হচ্ছে আইডেন্টিটি দেখানোর দরকার নেই, ইনভার্স। এখন যদি আমাদের এ বিলংস টু কিউ ক্রস হয়, তাহলে আমাদের এ ইনভার্সটা কি হবে? 1/a। 1/a বিলংস টু কিউ ক্রস। কেন? কারণ এ যদি রেশনাল হয়, 1/a তো সেও তো রেশনাল। এ যদি পি বাই কিউ হয়, এ ইনভার্স হবে কিউ বাই পি। দুইটাকে গুণ করলে 1 চলে আসবে। ঠিক আছে, তো তার মানে ইনভার্স এক্সিস্ট করে। তার মানে কি, জাস্ট দেখো আমরা কিন্তু মাত্র দুইটা এক্সিওম দিয়ে এখন প্রুভ করতেছি গ্রুপ। যেটা আমরা জানি তার বড় সেটটা হচ্ছে একটা নিজে একটা গ্রুপ, এই জন্য করা যাচ্ছে। বাট তার বিগার সেটটা যদি গ্রুপ না হয়, সে কিন্তু ওই ইনহেরিট করে কিন্তু অ্যাসোসিয়েটিভিটি পাবে না। তো তখন কিন্তু হবে না। এরপর দেখো এইটা কিন্তু একটা গ্রুপ। এটা একটা কি গ্রুপ? এটা একটা গ্রুপ। আর এই যে যে সেটটা দাও, এটা কিন্তু একটা ফাইনাইট সেট। এখন যেহেতু ফাইনাইট, তাহলে আমাকে কয়টা চেক দিতে হবে? শুধু ক্লোজড হইলে কিন্তু হবে, আর কিছু লাগবে না। তাহলে 1 নাম্বার দেখবো সাবসেট কিনা। সো 1 - 1, এই দুটো তো দেখতে হবে, এটা একটা সাবসেট। দেন 2 নাম্বারে দেখবো আমরা এটা নন এমটি কিনা। 1 - 1 ইজ নন এমটি। এরপরে এক্সিওম দেখতে হবে শুধু একটা, সেটা হচ্ছে ক্লোজড কিনা। দেখো তো এটা ক্লোজড না। এখান থেকে আমি যে কোনো দুইটা এলিমেন্ট যদি নেই, গুণ করি, এই সেটের মধ্যেই থাকে না? 1 - 1 গুণ করলে 1, -1 - 1 গুণ করলে 1, 1 - 1 গুণ করলে -1। সো তার মানে এটা ক্লোজ। তার মানে কি, এটা হচ্ছে একটা সাব গ্রুপ। ঠিক আছে, বা চাইলে তুমি ইনভার্সটা করতে পারো, বাট যেহেতু ফাইনাইট, ইনভার্সটা আমার দরকার নেই আসলে। ওই এক্সামটা ওটা অটোমেটিক স্যাটিসফাইড হয়ে যাবে। এরপরে এসএলএন ইজ এ সাব গ্রুপ অফ জিএলএন। এসএলএনটা কি? অল ইনভার্টিবল ম্যাট্রিক্স উইথ ডিটারমিনেন্ট 1। এটা হচ্ছে যে সেট অফ অল ইনভার্টিবল ম্যাট্রিসেস উইথ ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 1। আর জিএলএনটা কি? জিএলএন হচ্ছে এইটা।
এটা হচ্ছে শুধু ইনভার্টিবল ম্যাট্রিক্স। এখন কিভাবে একটার একটা সাব গ্রুপ হয়, এখন যেগুলো এটা ইনফাইনাইট, তো আমাকে জাস্ট প্রথম দেখতে হবে যে এটা আসলে সাবসেট কিনা। তো এই যে এসএলএন আর এই যে সাবসেট অফ জিএলএন আর, কারণ এখানে তো সকল ইনভার্টিবল আর এখানে হচ্ছে শুধু ডিটারমিনেন্ট, তাহলে একটা একটা সাবসেট। দুই নাম্বারে এটা নন এমটি। নন এমটি কিভাবে বুঝলাম? এসএলএন এর মধ্যে একটা এলিমেন্ট বলো তো। আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা ডিটারমিনেন্ট হচ্ছে ওয়ান, বা অনেক ম্যাট্রিক্সই তো আছে যাদের ডিটারমিনেন্ট হচ্ছে ওয়ান, সো সমস্যা নেই। এরপর দেখবো আমরা ক্লোজড কিনা আর হচ্ছে ইনভার্স এক্সিস্ট করে কিনা, ঠিক আছে, এই দুইটা জাস্ট দেখতে হবে। তাহলে ক্লোজড তুমি বুঝবা কিভাবে? তো ক্লোজড বোঝার জন্য আমরা জাস্ট এসএলএন থেকে দুইটা এলিমেন্ট নিব। সো লেট এ বি বিলংস টু এসএলএন, এসএলএন আর, ঠিক আছে। তার মানে কি, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু ওয়ান অ্যান্ড হচ্ছে ডিটারমিনেন্ট অফ বি ইকুয়ালস টু ওয়ান। এখন যদি আমরা এ বি কে গুণ করি দেন তারপর ডিটারমিনেন্ট নেই, তাহলে কি হবে? ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি, সো দ্যাট ইজ ওয়ান ইন্টু ওয়ান মানে কি ওয়ান। সো তার মানে কি এ বি বিলংস টু এসএলএন আর, যেহেতু ডিটারমিনেন্ট ওয়ান তাহলে কি এসএলএন আর আছে, তো তার মানে কি ক্লোজ, প্রুভ হয়ে গেল। তো একইভাবে ইনভার্সটা দেখাবা, কারণ এ যদি ডিটারমিনেন্ট ওয়ান হয়, এই ইনভার্সের ডিটারমিনেন্ট কত? ওয়ান বাই ওয়ান, মানে ওয়ান। তো তার মানে ইনভার্স এক্সিস্ট করে, তো তার মানে এটা আসলে সাবগ্রুপ হয়ে যাচ্ছে, সমস্যা নেই। এরপর এটা নিজেরা একটু করে নিও, ঠিক আছে। এটা কি মানে এই টাইপের দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করো মানে এগুলো কি আপার ট্রায়াঙ্গুলার, দুইটা আপার ট্রায়াঙ্গুলার মাল্টিপ্লাই করলে আপার ট্রায়াঙ্গুলারই হবে, ঠিক আছে। এন্ড অলসো এদের মানে ডিটারমিনেন্ট যাতে জিরো না হয়, কারণ জিরো হলে তো আবার গুণের আন্ডারে গ্রুপ হবে না, ইনভার্স করা যাবে। সো এটা এই যে GL2 এটার একটা সাব গ্রুপ আছে, ঠিক আছে, এরকম আর কি। এটাকে হ্যাঁ, ইউএল টু হচ্ছে যে টু বাই টু আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স উইথ ডিটারমিনেন্ট নন জিরো ইনভার্টিবল। জাস্ট GL2 তে কি সকল ম্যাট্রিক্স ছিল নন ইনভার্টিবল গুলো, আর এখানে হচ্ছে জাস্ট আপার ট্রায়াঙ্গুলার গুলো শুধু। এরকম আছে LL2, LL2 হচ্ছে যে লোয়ার ট্রায়াঙ্গুলার, এটা নাম দেওয়া হয়েছে জাস্ট। তবে তুমি যখন প্র্যাকটিক্যালি কাজ করবা, এই যে এসএলএন আর জিএলএন এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এই নামগুলো মনে রাখবা, ফিজিক্সের খুব বেশি লাগে। আচ্ছা, এরপর একটা ছোট থিওরাম, সেটা হচ্ছে যে যদি দুইটা সাব গ্রুপ থাকে তাদের ইন্টারসেকশন আর একটা সাব গ্রুপ হবে, এটা ভেক্টর স্পেসের জন্য কাজ করে। দুইটা সাবস্পেস ইন্টারসেকশন ভেক্টর স্পেস, তো সাব গ্রুপের ক্ষেত্রেও হবে। তাহলে আমরা প্রুফটা করি। সো গিভেন হচ্ছে দুইটা হচ্ছে সাব গ্রুপ, তাহলে এইটা যেহেতু সাব গ্রুপ মানে হইতে হবে, সাব গ্রুপ হওয়ার জন্য কি কি প্রপার্টি ফলো করতে হবে? প্রথমত সাবসেট হইতে হবে, নন এমটি হইতে হবে, আর দুইটা এক্সিয়ম। কোন দুইটা এক্সিয়ম? ক্লোজড আর হচ্ছে ইনভার্স। ওকে, তাহলে প্রথমত এক নাম্বারটা দেখো, H1 এটা সাবসেট অফ জি, H2 সাবসেট অফ জি। তাহলে যদি তুমি ইন্টারসেকশন করো সেটাও সাবসেট অফ জি হবে না, বলতে পারি? ওকে, সো প্রথমটা ঠিক আছে। দুই নাম্বার, দুই নাম্বার হচ্ছে নন এমটি। সো ই বিলংস টু কি H1, আবার ই বিলংস টু কি H2, দ্যাট মিনস H1 ই বিলংস টু দুইটার ইন্টারসেকশন। সো H1 intersection H2 is non-empty. সো নন এমটি হয়ে গেল। এখন দেখাবো ক্লোজড কি। তো ক্লোজড কিভাবে দেখাবা? তো ক্লোজড দেখানোর জন্য আমাদের দুইটা এলিমেন্ট নিতে হবে, এ আর বি। তো আমরা একটা কাজ করি, এ আর বি নিয়ে নিই। সো তিন নাম্বারটার জন্য, সো এ বি বিলংস টু, কোনটা থেকে নিব বলো তো? এ বি কোথা থেকে নিব? কাকে আমরা সাব গ্রুপ গ্রুপ করবো? H1 ইন্টারসেকশন, তো ইন্টারসেকশন থেকে নিতে হবে। সো এ বি বিলংস টু H1 ইন্টারসেকশন H2, তাহলে এখান থেকে বলা যায় এ আর বি বিলংস টু H1, সরি H1 and এ আর বি বিলংস টু H2। তাহলে এখন যেহেতু H1 নিজে একটা সাবগ্রুপ, তার মানে কি সে নিজেই ক্লোজড,
তাহলে এ স্টার বি বিলংস টু এইচ ওয়ান, অ্যান্ড আবার এইচ টু নিচে একটা সাব গ্রুপ, তার মানে কি এ স্টার বি বিলংস টু এইচ টু। তাহলে কি হয়ে গেল, এখন যেহেতু এই জিনিসটা এইচ ওয়ানে আছে আবার এই জিনিসটা এইচ টু তেও আছে, তার মানে কি এই জিনিসটা তাদের ইন্টারসেকশনে আছে, তার মানে কি ক্লোজড হয়ে গেল, শেষ, প্রুফ হয়ে গেল। সিমিলার ওয়েতে ইনভার্সটাও করা যায়। ঠিক আছে, ইনভার্সের জন্য জাস্ট একটা এলিমেন্ট নিতে হবে, ওইটা আরো ইজি বেশি। তো 4 নাম্বার হচ্ছে, 3 নাম্বার করলাম তাই না, 4 নাম্বার ইনভার্স, এটা তোমরা নিজেরা করে নিবা। কি করবা, এ বিলংস টু এইচ ওয়ান ইন্টারসেকশন এইচ টু, তাহলে কি এ এইচ ওয়ান আছে, এ এইচ টু দেওয়া আছে, তাহলে এ ইনভার্স এইচ ওয়ান আছে, এ ইনভার্স এইচ টু আছে, তার মানে কমন জায়গা, শেষ হয়ে গেল। এরপরে আরেকটা বিশেষ সাবগ্রুপ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে অল্টারনেটিং এন। এটা সিমেট্রিক গ্রুপ, গ্রুপের ভিতর আরেকটা সাবগ্রুপ আর কি। ঠিক আছে, তো এনটা কি, এনটা হচ্ছে যে, আচ্ছা এস এন এর মধ্যে কি থাকে, সকল পারমুটেশন থাকে তাই তো। এখন কিছু পারমুটেশন বলা হয় ইভেন পারমুটেশন, কিছু পারমুটেশন তো বলা হয় অড পারমুটেশন। ইভেন পারমুটেশন হচ্ছে ইভেন সংখ্যক সোয়াপ হয়, বা ট্রান্সপোজিশন দিয়ে লিখলে ইভেন সংখ্যক ট্রান্সপোজিশন থাকে। ট্রান্সপোজিশনটা কি, যে দুইটা করে, সে ধরো 2 5, দুইটা করে 2 লেন্থের সাইকেলকে বলে ট্রান্সপোজিশন। তাহলে তো যাদেরকে তুমি ইভেন সংখ্যক সোয়াপ দিয়ে বা ইভেন সংখ্যক ট্রান্সপোজিশন দিয়ে লিখতে পারো তাদেরকে বলা হয় ইভেন পারমুটেশন। তো সকল ইভেন পারমুটেশন নিয়ে একটা সেট যদি ফর্ম করি, এটাকে বলা হয় এএন বা অল্টারনেটিং। ঠিক আছে, তো এটা যখন এক্সাম্পল দিব আরেকটু ভালো বুঝবা। ঠিক আছে, সো আমি A3 আর A4 এর এক্সাম্পলটা দিই, তাহলে একটু ভালো বুঝবা মনে হচ্ছে। তো আপাতত এই হচ্ছে ডেফিনেশন, ডেফিনেশনটা আরেকটু পরে আসতেছে, আপাতত একটা ম্যাথ করি। তো ফাইন্ড দ্য সাবগ্রুপ A3 অফ S3। S3 টা হচ্ছে বলা হয় সিমেট্রিক গ্রুপ, সিমেট্রিক গ্রুপ। আর A3 কে বলা হয় অল্টারনেটিং, অল্টারনেটিং গ্রুপ। সে আবার ওই S3 এর একটা সাব গ্রুপ হয়। ঠিক আছে, তো এইটাই এখন কিভাবে এটা হচ্ছে, এখন আমরা যদি S3 টা একটু দেখে আসি, S3 টা কি ছিল। তো এই হচ্ছে S3। ঠিক আছে, এই হচ্ছে S3। এখন এই S3 থেকে আমি A3 বানাবো, এটা হচ্ছে S3। তো A3 তে আমি রাখবো শুধু প্রথমটা, মানে ই কে রাখবো, সিগমা কে রাখবো, আর হচ্ছে রাখবো আমি সিগমা প্রাইম কে। তো এই তিনটা দিয়ে একটা গ্রুপ হবে। কেন গ্রুপ হবে এগুলোর আমি একটা কেইলি টেবিল করে দেখি যে ক্লোজ হয় কিনা আর কি, বা আসলে গ্রুপের মতো হয় কিনা। তো অপারেশন হচ্ছে কম্পোজিশন, আমার এলিমেন্ট গুলো হচ্ছে কি ই, সিগমা, সিগমা প্রাইম, ই, সিগমা, সিগমা প্রাইম। আচ্ছা ই দিয়ে যখন গুণ করে এটা তো ই থাকে, মানে সেমই থাকে আর কি। এখন সিগমা আর সিগমা গুণ করলে কি আসে, এই জায়গাটা কি আসবে, আমি একটু টেবিল থেকে দেখে আসি। দেখো তো সিগমা সিগমা গুণ করলে কি আসে, সিগমা প্রাইম, রাইট। আর সিগমা সিগমা প্রাইম গুণ করলে আসবে ই, যে এখান থেকে দেখো, যে সিগমার সাথে সিগমা প্রাইম গুণ করলে যে ই আসবে। এটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। সো এটা আসে ই, আর এটা আসে আবার সিগমা। তাহলে দেখো এটা কিন্তু নিজেদের মধ্যে ক্লোজড হয়ে যাচ্ছে। এখন দেখো গ্রুপ চেক করার জন্য আমরা কি করি ইউজুয়ালি, দেখো কোনো রো কলামে কোনো ডুপ্লিকেট নাই, তো তার মানে এটা একটা গ্রুপ হয়ে গেছে। তো এই যে তুমি কিছু কিছু এন্ট্রি নিয়ে যে একটা গ্রুপ করলা, এখন এই যে ই, সিগমা সিগমা প্রাইম, এগুলোকে বলা হয় ইভেন পারমুটেশন। এগুলোকে ইভেন পারমুটেশন কেন বলা হচ্ছে সেটা আমরা একটু জানার চেষ্টা করি একটু পরে। বাট আপাতত জিনিসটা বুঝলাম আর কি, যে আসলে কি হচ্ছে। তো সিমিলারলি S4 এর ক্ষেত্রেও হবে। এখন S4টা একটু ডিফিকাল্ট, এখানে 24টা এন্ট্রি হবে, 24টা থেকে 12টা নিতে হবে, 12টা হচ্ছে ইভেন হবে আর 12টা অড পারমুটেশন। ওই 12টা ইভেন নিয়ে একটা তোমার, এটা আমি একটু জাস্ট গুগল সার্চ করে দেখাই আর কি, কারণ 24টা এখন লেখার সময় নেই আমার। অল্টারনেটিং গ্রুপ A4,
দেখি এটা পাওয়া যায় কিনা। তো এইটা হচ্ছে, এখানে কি আছে, এটাই হচ্ছে A4। তাহলে A4 এ তোমার হচ্ছে যে 24টা পারমুটেশন হয়, বাট এখানে দেখো 12টা নেওয়া হয়েছে। এই যে 12টা নেওয়া হয়েছে, ওই 12টা নিয়ে আবার একটা গ্রুপ হয়েছে। তো এটা হচ্ছে, এখন তুমি জাস্ট এই পারমুটেশন গুলো একটু দেখো। আচ্ছা, সো আমরা এখন জাস্ট এটা একটু লিখে রাখি, আমি এটা নিয়ে রাখি, এটা আমি স্লাইডে দিয়ে রাখলাম, পরে তোমরা দেখে নিও আর কি, তাহলে বুঝতে হবে না। ওকে, এটা থাক, সমস্যা নেই। আমরা এটা নিয়ে একটু অ্যানালাইসিস, ওই ইভেন নট বুঝতে পারবা যদি তুমি সাইকেল নোটেশনে লিখো, ঠিক আছে? সাইকেল নোটেশন আমরা একটু লিখি। A3E, ই কে তো আমরা এই যে ফাঁকা এইভাবে লিখি, তাই না? কিছু দেওয়া দরকার পড়ে না। আর সিগমাকে কিভাবে লিখতে পারি দেখো তো, 1 যাচ্ছে 2 তে, তাহলে যে 1 দেন 2 লিখলাম, 2 যাচ্ছে 3 তে, দেন 3 লিখলাম, 3 যাচ্ছে কোথায়? 1 এ, 1 তো অলরেডি আছে, তাহলে লিখতে হবে। সিগমা প্রাইমকে কি লিখবো? 1 যাচ্ছে 3 তে, দেন 3 যাচ্ছে 2 তে, দেন 2 যাচ্ছে কত? 1। আচ্ছা, এরপরে লাস্ট ক্লাসে আমি আরেকটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে যে একটা পারমুটেশনকে কিভাবে ওই যে দুইটা দুইটা করে লিখতে পারে, সেটার ফর্মুলাটা ছিল এইটা, যদি তোমাদের মনে থাকে আর কি। এই যে এটা, আমাদের যে A1 থেকে A কে থাকে, আমরা কি করি, এই যে আমরা A1 তারপরে কি A2 নেই, তারপর A1 তারপর A3 নেই, A1 তারপর A4 নেই, এইভাবে করতে করতে আমরা যাই, এটা বাম দিকে যায় আর কি, ঠিক আছে? তাহলে প্রথমটাতে আমাদের কিছুই করা লাগতেছে না, দেন পরেরটাতে কি করতে হবে, 1 2, দেন আসবে কি 1 3, এইভাবে লাগবে। আর তারপরটাতে 1 3, দেন আসতেছে 1। তো এই যে দুইটা দুইটা করে যে লিখি, এগুলো বলে ট্রান্সপোজিশন। বলো তো এখানে কয়টা ট্রান্সপোজিশন আছে? দুইটা। এইখানে আছে দুইটা, এখানে কয়টা আছে? এখানে কিচ্ছু নাই, মানে জিরোটা। তাহলে এই যে আমরা ইভেন সংখ্যক ট্রান্সপোজিশন দিয়ে ডিকম্পোজ করতে পারি। এখন সবগুলোকে তুমি চাইলে করতে পারো না, যেমন তোমাকে যদি দেই আমি যে 1 2 3 5, এটাকে যখন তুমি ডিকম্পোজ করবা কি হবে? 1 5 1 3 1 2, কয়টা? তিনটা চলে আসে না? তার মানে এটা ইভেন, এটা অড পারমুটেশন, মানে অড বার সোয়াপ হয় এখানে, ঠিক আছে? তার মানে সব পারমুটেশন কিন্তু এখানে ইভেন না, কিছু কিছু অড। তাহলে ইভেন্ট গুলো নিয়ে যেটা হবে সেটাকে বলা হয় অল্টারনেটিং গ্রুপ, ঠিক আছে? এবং এইটার যে ডিপ মিনিংটা কি, সেটা আমরা যখন আইসোমরফিজম পড়বো, হোমোমরফিজম, তখন আর একটু ভালো জানতে পারবো। আপাতত জাস্ট ডেফিনেশনটা আমরা একটু ক্লিয়ার করে থাকি, নিয়ে যাই, তাহলেই হবে। তাহলে কি বুঝতে পারছো, আমরা প্রথমত এটা সাইকেল নোটেশন লেখার পর ট্রান্সপোজিশনে ব্রেকডাউন করবো। যদি নাম্বার অফ ট্রান্সপোজিশন ইভেন হয়, সেটা ইভেন পারমুটেশন। তাহলে সকল, তাহলে এখানে যেহেতু এখানে 6টা আছে, 3টা হচ্ছে ইভেন, 3টা অড, এবং ওই ইভেনের মধ্যে কিন্তু ই পড়ে। ইতে যেহেতু কিছুই করা হচ্ছে না, তাহলে কি, জিরো। আর এই A4 এ কি করা হচ্ছে, A4 থেকে ধরো আমি যে কোনো একটা নিই, যেমন দেখো এই যেখানে তিনটা তিনটা করে আছে, তো এগুলোকে ভাঙলে তোমার ইয়ে আসবে দুইটা। মানে তুমি যে এই ফর্মুলাটা একটু দেখো, এখানে যদি যেহেতু আছে কে সংখ্যক, এখানে ট্রান্সপোজিশন কয়টা আসবে? K-1 সংখ্যক আসবে না, একটা কম আসবে কিন্তু। তার মানে যেহেতু এখানে তিনটা করে আছে, তাহলে এখানে ট্রান্সপোজিশন আসবে দুইটা। আবার এগুলো অলরেডি ট্রান্সপোজিশন করাই আছে, এখানেও দুইটা দুইটা করে। আর আইডেন্টিটি তো জিরো সাইকেল, এখানে কোনো সাইকেল নাই, মানে জাস্ট এখানে ট্রান্সপোজিশন হচ্ছে আমার একটাই, ঠিক আছে? মানে এমটি আর, শূন্যটা। তার মানে এখানে সবই কিন্তু ইভেন্ট, এবং এই ইভেন্ট গুলোর সাথে যখন তুমি ইভেন্ট গুলো কম্পোজ করো, এইখানে কিন্তু থাকে। তো এটা একটা গ্রুপ হয়ে যায়, ঠিক আছে? সাব গ্রুপ হয় আর S4 এর একটা সাব গ্রুপ এখানে, ঠিক আছে? আচ্ছা, সো এরপর আমরা যেটাই যাব সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্স রিলেশন। যারা অলরেডি জানো তাদের জন্য এটা কোনো সমস্যা না, বাট যারা 1-to-1 কোর্স করো নাই তাদের জন্য আর কি এটা। তো ইকুইভ্যালেন্স রিলেশন ব্যাপারটা কি, এটা হচ্ছে যে একটা সেটের মধ্যে একটা বাইনারি রিলেশন। তো বাইনারি রিলেশন কি, মানে দুইজন করে নিয়ে আর কি একটা সম্পর্ক আর কি।
সেই রিলেশনটা যদি তিনটা প্রপার্টি স্যাটিসফাই করে তখন আমরা সেটাকে বলা ইকুইভ্যালেন্স রিলেশন। এটা ম্যাথমেটিক্সে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে, বা এই কোর্সের জন্য তো অবশ্যই। একটা রিলেশন যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে, যেমন ধরো আমরা ধরো এই রুমে যদি ধরো মানুষগুলোকে যদি এলিমেন্ট ধরি, তাহলে ধরো দুইজনের মধ্যে রিলেশনটা আমি কিভাবে ডিফাইন করবো, যে দুইজনের বয়স যদি সেম, সাপোজ তোমাদের দুইজনের বয়স সেম, তাহলে তোমরা রিলেটেড। ওদের বয়স সেম, ওরা রিলেটেড। যাদের বয়স সেম না তারা রিলেটেড না। তো এটাই হচ্ছে রিলেশন, মানে দুইজনের মধ্যে কোনো একটা সম্পর্ক, ইয়েস নো সম্পর্ক আর কি। এখন এই সম্পর্কটা এমন হইতে হবে যে নিজের সাথে নিজে যাতে সম্পর্কিত হয়। এর সাথে বি এর সম্পর্ক থাকলে বি এর সাথেও এ এর সম্পর্ক থাকতে হবে। এর সাথে বি এর সম্পর্ক থাকলে এবং বি এর সাথে সি এর সম্পর্ক থাকলে অবশ্যই এর সাথে সি এর সম্পর্ক থাকতে হবে। তো এরকম যদি সম্পর্কটা হয়, এই সম্পর্ককে আমরা বলি ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে। তো যে কোনো তিনটা এলিমেন্টের মধ্যে যদি এটা হয়। এখন কিছু এক্সাম্পল আমি দেখাই। যেমন বলছে যে, আচ্ছা এখানে আরো ইজি একটা সম্পর্ক রিলেশন আছে, তো এটা একটু দেখাই তার আগে। এখানে একটা এক্সাম্পল ছিল আর কি। আচ্ছা, সো এই যে এক্সাম্পল ওয়ানটা একটু দেখো। লেট এস বি অল দ্য আইটেমস ফর সেল ইন এ গ্রোসারি স্টোর। ওকে, তো আমরা তার মানে এলিমেন্ট গুলো হচ্ছে আইটেম গুলো। তো আমরা ডিক্লেয়ার করলাম এ রিলেটেড টু বি যদি এ আর বি এর প্রাইস সেম। এখন দেখো, তাহলে কি এ এর সাথে এ রিলেটেড হবে না? কারণ এটার আর এটার প্রাইস তো সেম নাকি, দুইটার প্রাইস তো সেম, তার মানে এ এর সাথে রিলেটেড, আর নিজেদের মধ্যে তো প্রাইস সেম। এখন দেখো, এ আর বি এর যদি প্রাইস সেম হয় তাহলে বি আর এর প্রাইস সেম হবে না? উল্টা করে যদি আমি চিন্তা করি, হ্যাঁ ঠিক আছে। এখন মনে করো যে এর সাথে বি সম্পর্কিত, মানে এর দাম যদি দশ টাকা হয়, এরও দাম হচ্ছে 10 টাকা। আবার বি এর সাথে সি সম্পর্কিত, তাহলে বি এর দাম অলরেডি 10, তাহলে সি এর দামও 10। তাহলে এ আর সি এর প্রাইস সেম না, তাহলে এ আর সি রিলেটেড। তার মানে এই যে প্রাইসের সাথে যদি আমি রিলেশনটা ধরি তাহলে কিন্তু এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়। তো এটা একটা সুন্দর এক্সাম্পল। এরপর আমরা কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখি। যেমন এখানে আমি কিছু সেট করে রাখছি। তো আমি সম্পর্কটা এইভাবে ডিফাইন করলাম যাতে তাদের ডিফারেন্স একটা রেশনাল নাম্বার হয়। এই নাম্বারটা দেখো, তাহলে প্রথমটা কি রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ। পরেরটা হচ্ছে কি সিমেট্রিক, 3 নাম্বারটা হচ্ছে ট্রানজিটিভ। আচ্ছা, রিফ্লেক্সিভ হচ্ছে কিভাবে, দেখো আমি যদি এ থেকে এ মাইনাস করি তাহলে কত, জিরো আসে। জিরো কি রেশনাল? জিরো বিলংস টু কিউ, তার মানে কি যে কোনো এ ইজ রিলেটেড টু এ, ঠিক আছে। আচ্ছা, এ মাইনাস বি যদি হয় রেশনাল, তাহলে বি মাইনাস এ কি রেশনাল হবে? অবশ্যই মাইনাস অফ ওইটা আর কি, তার মানে কি এই বি মাইনাস ও কিন্তু রিলেটেড হবে। আবার দেখো, এ মাইনাস বি যদি হয় রেশনাল, আবার বি মাইনাস সি যদি হয় রেশনাল, তাহলে এ মাইনাস সিও কিন্তু রেশনাল হবে। কিভাবে রেশনাল? জাস্ট এইটা আর এটাকে যোগ করে দিলেই। তো তার মানে এই যে রিলেশনটা যদি এমন হয় যে তাদের বিয়োগফল বা ডিফারেন্স হচ্ছে রেশনাল, সেটা কিন্তু একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়। আবার দুইটা নাম্বারের মডিউলাস সেম, দুইটা কমপ্লেক্স নাম্বারকে যদি আমি এইভাবে সম্পর্ক দ্বারা করাই তাহলে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়। কেন? কারণ নিজের সাথে নিজের মডুলাস সেম। এ আর বি এর মডুলাস সেম হলে কি বি আর এর মডুলাস সেম। তো এটা তুমি প্রুভ করতে পারো। আবার যে আরেকটা তোমার জিওমেট্রিক এক্সাম্পল, যে প্যারালাল স্ট্রেট লাইনস। দেখো তিনটা স্ট্রেট লাইন যদি দিই, আচ্ছা একটা স্ট্রেট লাইন নিজের সাথে তো নিজে প্যারালাল, এটা সমস্যা নেই। এর একটা লাইন এল ওয়ান যদি এল টুর সাথে প্যারালাল হয় তাহলে এল টু এল ওয়ান এর সাথে প্যারালাল। আবার যদি তিনটা থাকে, প্রথমটার সাথে দ্বিতীয়টা প্যারালাল, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা যদি প্যারালাল হয় তাহলে প্রথমটার সাথে 3 নাম্বারটা হবে না? হবে। তার মানে এই সবগুলাই হচ্ছে যে ইকুইভ্যালেন্স রিলেশন। তো সমস্যা নেই, এগুলো তোমরা জাস্ট ফর্মালি প্রুভ করা ট্রাই করবা, একটু বোঝাই যাচ্ছে যদিও, ঠিক আছে। এখন এই রিলেশনের কাজটা আসলে কি, এই রিলেশনের একটা বিশেষ প্রপার্টি আছে। প্রপার্টি হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস। একটা হচ্ছে রিলেশন ছিল, এখন বানাবো ক্লাস। ক্লাস মানে কি সেট, কাইন্ড অফ একটা সেট। তো ধরো আমি যদি একটা ইকুইভ্যালেন্স রিলেশন নেই, তাহলে এই ক্লাসকে এই সিম্বল দিয়ে ডিনোট করা হয়। তাহলে এই সিম্বলটা মনে হচ্ছে যে অল এলিমেন্টস রিলেটেড টু এ, মানে এর সাথে সম্পর্কিত বা এর সাথে একই মানে রিলেশনে পড়ে এরকম সকল এলিমেন্ট নিয়ে যে সেটটা হবে সেটাকে বলা হয় এর ক্লাস। তো
এই ক্লাস জিনিসটা ভালো করে একটু বুঝতে হবে, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিই, তারপরে ডেফিনেশন একটু আসবো। যেমন এখানে সম্পর্ক দিছি, যদি বিয়োগফলটা 5 দ্বারা ডিভিজিবল হয়, এটাই হচ্ছে সম্পর্ক। সম্পর্কটা হচ্ছে যে সেট অফ অল ইন্টিজার, ঠিক আছে? তাহলে আমাদের সেটটা হচ্ছে যে জেড। জেড এর মধ্যে কি আছে? সব এলিমেন্টই আছে, সকল ইন্টিজার আছে। -1, -2, এখানে সবই আছে, ঠিক আছে? এখন আমরা ধরো জিরোর ক্লাস বের করি, তাহলে দেখতে হবে যে জিরোর সাথে কারা সম্পর্কিত, মানে জিরোর সাথে কত বিয়োগ করলে 5 দ্বারা ডিভিজিবল হয়। আচ্ছা, জিরোর সাথে জিরো বিয়োগ করলে কি 5 দ্বারা ডিভিজিবল হয়? দেখো তো, জিরোর সাথে কত মাইনাস করলে 5 দ্বারা ডিভিজিবল হয়? 0 - 0 কি 5 দ্বারা ডিভিজিবল? অবশ্যই। এখন জিরো থেকে আর কত বিয়োগ করলে 5 দ্বারা ডিভিজিবল হয়? 1 হয় না, 2 হয় না, 3 হয় না, 4 হয় না, 5 দিলে হয়। 0 - 5 ইজ -5, যেটা 5 দ্বারা ডিভিজিবল। 5 নিলাম, 10 নিলে হয়, 15 নিলে হয়, 20 নিলে হয়। ওকে, মাইনাসেরও কিছু আছে। -5 নিলে হয়, -10 নিলে হয়, -15 নিলে হয়, -20 নিলে হয়। সো তাহলে এই যে সেটটা যে পেলাম, এটাকে বলা হয় জিরোর ক্লাস, মানে এই সবগুলো এলিমেন্ট জিরোর সাথে সম্পর্কিত। সিমিলারলি আমরা ওয়ানের ক্লাস বের করতে পারি। তাহলে ওয়ানের ক্লাস কত? ওয়ান থেকে যাদেরকে মাইনাস করলে 5 দ্বারা ডিভিজিবল হয়, মানে এই সম্পর্কটা স্যাটিসফাই করে, কি হবে? ওয়ান নিজেই 6 হবে, 11 হবে, তারপর কি হবে? 16 নিলে হয়, 21 নিলে হয়। মাইনাসের মধ্যে কারা? -6 হয়। 1 মাইনাস -6 কত? 7 হয় না। -4 নিতে হবে, -9 নিতে হবে, -14। তো এরা হচ্ছে, তো এরা হচ্ছে ওয়ান এর ক্লাস। সিমিলারলি তুমি 2 এর ক্লাস বের করতে পারো। 2 এর ক্লাসটা আমি একবার লিখতেছি। 2 এর ক্লাসটা হবে -13, -8, -3, 2, 7, 12, 17। এটা হচ্ছে 2 এর ক্লাস। তো এরকম আরো ক্লাস আমি বের করতে পারি, তো আমি কয়েকটা ক্লাস আরো লিখি। আমি 3 এর ক্লাস বের করি। তো 3 এর ক্লাস হবে মানে 3 থেকে 5 ডিফারেন্স, যাদের 5 এর গুণিতক ডিফারেন্স, এরকম আর কি, কাইন্ড অফ। 3 থেকে যাদেরকে বিয়োগ করলে 5 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে কত নেওয়া যায়? আহ -11, তারপর হচ্ছে যে -12 হবে, সরি, -12, -7, তারপরে -2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 8, 13। সো এটা এটা হচ্ছে 3 এর ক্লাস। 4 এর ক্লাসটা কি? -11, -6, -1, 4, 9, 14, এরা। আচ্ছা, এরপর বের করো 5 এর ক্লাস। 5 এর ক্লাস কি হবে? -15, -10, -5, 0, 5, 10, 15, এটা। এরপর যদি 6 এর ক্লাস লিখি, তাহলে হবে কি? 6 এর ক্লাস হবে 1, 6, 11, 16। তারপরে মাইনাস আসবে কত? -4 আসবে। তারপরে -9 আসবে। ওকে, সো আর লিখলাম না। এখন একটু খেয়াল করো, এই যে জিরোর একটা ক্লাস পেলাম, ওয়ান এর পেলাম, 2 এর পেলাম, 3 এর পেলাম, 4 এর পেলাম। এই 5 এর ক্লাসটা একটু খেয়াল করো তো। এই ক্লাসটা কি আসলে জিরোর ক্লাসের সেম না? একই ক্লাস না? আবার ওয়ান এর যে ক্লাসটা, সেটা কিন্তু 6 এর সাথে সেম। এখন তুমি দেখবা এই 5টার বাইরে আর কোনো ক্লাস নাই, 0 থেকে 4। এই 5 এর ক্লাস যখন করতেছো, কেন সেম হয়ে যাচ্ছে? কারণ দেখো, 5 কিন্তু অলরেডি এখানে আছে, 5 এখানে অলরেডি আছে।
তার মানে 5 এর ক্লাস নিলে ওই 0 ক্লাসটাই আসবে আসলে। এই ক্লাসগুলো ক্লাসে ভাগ করলে এই ক্লাসগুলো ডিসজয়েন্ট হয়ে যায়, হয় টোটালটা কমন থাকে অথবা তোমার নন এমটি মানে ডিসজয়েন্ট হয় আর কি। হয় টোটালটা সেম হয়ে যাবে, নাহলে ডিসজয়েন্ট, এর মাঝামাঝি কিছু থাকবে না, ঠিক আছে। তো এই জন্য তুমি 5টার বাইরে কোনো ক্লাস পাচ্ছ না, এটা আমরা একটু পরে প্রুফ দেখবো আর কি, ঠিক আছে। তো এই যে যেটা বললাম যে ক্লাসে তুমি ডিভাইড করতে পারো, ঠিক আছে। তুমি যখন একটা এলিমেন্ট নিবে ওই এলিমেন্টে একটা ক্লাস পেয়ে যাবে, একটা সেট পেয়ে যাবে আর কি, মানে ওই এলিমেন্টের সাথে কারা হচ্ছে রিলেটেড। তো আমরা এই যে সম্পর্কটা বিয়োগফল 5 দ্বারা ডিভিজিবল, এইটার বেসিসে কিন্তু আমরা এলিমেন্টের ক্লাসগুলো বের করতে পারি। এবং এই যে 0 ক্লাসটাকে তুমি 5ও নাম দিতে পারো, 10ও নাম দিতে পারো, ইচ্ছা, এই ক্লাসের নামকরণে কোনো সমস্যা নাই, যে কোনো একটা নাম দিলেই হবে, ঠিক আছে। এটাই। তো এখন থিওরামটা হচ্ছে যে তুমি যদি ক্লাসে ডিভাইড করো এই ক্লাসগুলো ডিসজয়েন্ট হবে, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা এলিমেন্ট এক্স্যাক্টলি ওয়ান ক্লাসে পড়বে, এমন একটা ক্লাস তো ওই ক্লাসে পড়বে, আর কোনো ক্লাসে পড়বে না, এটাই। আর এখানে একটা নোট দেওয়া আছে, নোটটা হচ্ছে যে তুমি যেহেতু ডিসজয়েন্ট, তাহলে এই ক্লাসগুলো যখন তুমি করবা, এই ক্লাসগুলো ওই টোটাল সেটকে পার্টিশন করে। পার্টিশন মানে কি, মানে সেটকে কিছু সেটে ডিভাইড করে, যাদেরকে ইউনিয়ন করলে টোটাল সেটটা পাওয়া যাবে, আর নিজের হচ্ছে ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট তো বললাম। তাহলে মেইনলি হচ্ছে আমাদের এই থিওরামটা একটু প্রুফটা দেখতে হবে। এটা প্রুফ জাস্ট ইজি, 2 লাইনের। তো কিভাবে প্রুফটা করা যায়? সো লেট কোন একটা ক্লাস, এইটা আর এটা হচ্ছে সেম, দুইটা সেম ক্লাস। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি তারা ডিসজয়েন্ট না। তো ধরে নিচ্ছি তারা ডিসজয়েন্ট না। সো দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু এ ইন্টারসেকশন, এটা। সো এই দুইটা যে সেট, তাদের ইন্টারসেকশনে কোনো একটা এলিমেন্ট আছে। তাহলে এটা কি মিন করে? এক্স বিলংস টু, আচ্ছা আমরা পরে লিখি। তাহলে এটা মিন করে, এটা মিন করে যে এক্স বিলংস টু দ্য ক্লাস এ অ্যান্ড এক্স বিলংস টু দ্য ক্লাস বি। তাহলে যেহেতু এক্সটা এর ক্লাসে পড়ে, তার মানে আমরা কি বলতে পারি, এক্সটা এর সাথে রিলেটেড, আবার এক্সটা হচ্ছে বি এর সাথে রিলেটেড। এটা কি বলতে পারি আমরা? ওকে, কারণ একই ক্লাসে পড়া মানে কি, জাস্ট তারা রিলেটেড। তাহলে এটা কি লিখতে পারি আমরা, এ রিলেটেড টু এক্স, কারণ যেহেতু এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন, সো সিমেট্রিক প্রপার্টি আমরা ইউজ করলাম। এখন এই যে এটা তুমি পাইলা, এটা তুমি পাইলা, তাহলে এখন তুমি ট্রানজিটিভিটি প্রপার্টি অ্যাপ্লাই করো। ট্রানজিটিভিটি কি, এ রিলেটেড টু বি, বি রিলেটেড টু সি, তাহলে কি হবে, এ রিলেটেড টু সি। এখন যেহেতু এ আবার বি সি এর সাথে মানে এ আর বি যেহেতু রিলেটেড, তার মানে কি, এই এ এর ক্লাস আর বি এর ক্লাস সি। ওই যে আমরা দেখাইছিলাম 1 আর 6 যেহেতু রিলেটেড, তাহলে 1 এর ক্লাস আর 6 এর ক্লাস সেম হয়ে যাবে, ঠিক আছে। একটা এলিমেন্ট কমন করলে পুরাটাই কমন। তার মানে যদি তোমার ডিসজয়েন্ট না হয়, তারা আইডেন্টিক্যাল হয়ে যাবে, আর ডিসজয়েন্ট হলে তো ডিসজয়েন্ট, তার মানে প্রুফটা হয়ে গেল, তার মানে উই আর ডান। এটাই। তাহলে এটাই মাথায় রাখবে, ক্লাসগুলো ডিসজয়েন্ট, তাদের একদম টোটালটাই কমন থাকবে, অথবা তারা আলাদা হবে। এটাই, এই প্রুফটা অনেক গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা, এখন আমরা মানে এই পার্টটুকু জাস্ট এক্সট্রা ছিল, তো যারা 111 বা 1 to 1 কোনোটাই করো নাই, তারা হয়তো বা ইকুইভ্যালেন্স রিলেশন আইডিয়াটা ক্লিয়ার থাকার কথা না। তো এই জন্য আমরা এখন মেইন জিনিসে চলে যাব, সেটা হচ্ছে কোসেটস এন্ড ল্যাগ্রাঞ্জ থিওরাম। তো কোসেট ব্যাপারটা কি, তো সেটা একটু ডিফাইন করি। তো তো লেট এইচ বি এ সাবগ্রুপ অফ জি। ওকে, এখন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লেফট কোসেট আর হচ্ছে রাইট কোসেট। এখন হচ্ছে লেট এ বিলংস টু জি। এখন লেফট কোসেট আগে ডিফাইন করি। লেফট কোসেট, তো লেফট কোসেটটা বলা হয় যে এ এইচ, তো সেটা ডিফাইন করা হয় এইভাবে, এ ইন্টু এইচ
where h belongs to h. তো এটা হচ্ছে লেফট কোসেটের ডেফিনেশন। এন্ড সিমিলারলি রাইট কোসেটের ডেফিনেশনটা কি? এটা হচ্ছে এইচ এ ইকুয়ালস টু অল এইচ ইন্টু এ such that h belongs to h. ওকে, এখানে একটা ব্যাপার বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই এইচটা কিন্তু একটা সেট, আর এই এটা হচ্ছে একটা এলিমেন্ট। এখন একটা সেটের সাথে তুমি কখনো একটা এলিমেন্টকে গুণ করতে পারবা না বা অপারেশন করতে পারবা না, এটা একটা নোটেশন, এটা জাস্ট একটা নোটেশন, আর কিছু না। কারণ এরকম কোনো গুণ এক্সিস্ট করে না। তাহলে এইচ এটাকে আমরা বুঝি যে এইচ এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে এ গুণ, এটাই, এটা কিন্তু ফিক্সড এখানে, এটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে। আর এইচ বিলংস টু এইচ, এটা হচ্ছে যে অল পসিবল এইচ বিলংস টু এইচ, ঠিক আছে, মানে এইচটা রান করবে এইচ এ, আর এটা হচ্ছে ফিক্সড। তার মানে একটা ফিক্সড এ দিয়ে একে এইচ এর সব এলিমেন্টে বাম পাশে গুণ করলে যে নতুন একটা সেট তৈরি হবে সেটাকে আমরা বলি লেফট কোসেট। আর কোন একটা এলিমেন্টকে কোন একটা সাবগ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের ডান পাশে গুণ করে দিলে যে জিনিসটা তৈরি হবে সেটাকে আমরা বলে রাইট কোসেট। ওকে, তো এটাই হচ্ছে কোসেটের ডেফিনিশন, জাস্ট কাইন্ড অফ সেট, আর কিছু না, ঠিক আছে। এখন এই যে আমি গুণ করে দিলাম, এই গুণ করার সাথে এখানে একটা ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি হবে আর কি। তো এটাই হচ্ছে মূল ব্যাপার কোসেটের সাথে। তো এই যে এখন আমি দেখাবো, মানে গ্রুপের মধ্যে একটা ইকুইভ্যালেন্স রিলেশন আছে, এইটা কি লিখছো তোমরা? ওকে, তাহলে এখানে দেখো এই এলিমেন্টটা কোন পাশে আছে সেটা অনুসারে কিন্তু নামকরণ করা হচ্ছে। তাহলে এইচ কোন পাশে সেটা কিন্তু ম্যান্ডেটরি, মানে ব্যাপার না। এটা যেহেতু বামে তাহলে নাম লেফট কোসেট, এটা যেহেতু ডানে তাহলে নাম হচ্ছে রাইট কোসেট। এখন একটা ইকুইভ্যালেন্স রিলেশন দেখাবো। আমাদের একটা গ্রুপ আছে জি, তার একটা সাব গ্রুপ আছে এইচ। এখন এই যে জি এর মধ্যে আমরা, মানে বড় সেটে, মানে বড় যে গ্রুপটা, সেটার মধ্যে একটা রিলেশন দ্বারা করবো এইভাবে, এ আর বি রিলেটেড হবে যদি এ ইন্টু বি ইনভার্স এইচ এর মধ্যে থাকে। এখন ব্যাপারটা দেখো, সবসময় এটা আবার হবে না। ধরো এই হচ্ছে আমার টোটাল হচ্ছে জি, আর এই হচ্ছে এইচ, ঠিক আছে। এখন তুমি এলিমেন্ট চুজ করবে কিন্তু জি থেকে, নট এইচ থেকে, মানে এইচ জি এর মধ্যে বললে তো এইচ এর মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে দেখো, আমি জি থেকে দুইটা এলিমেন্ট দিলাম, এটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে আমার বি। এখন এ আর বি কে এইভাবে গুণ করবা, এ ইন্টু বি ইনভার্স, এই গুণটা তুমি করবা। এখন যেহেতু তুমি এই অপারেশনটা করতেছো, অবশ্যই জি এর মধ্যে থাকবে, এটা আমরা শিওর। বাট সেটা এইচ এর মধ্যে যে থাকবে সেটা আমরা শিওর বেশিরভাগ সময় থাকবে না। কারণ এই যে যেহেতু তুমি র্যান্ডমলি দুইটা এলিমেন্ট নিচ্ছ, এ আর বি, তাহলে এ ইন্টু বি ইনভার্স করবা, এটা বেশিরভাগ সময় এইচ এর মধ্যে থাকবে না, তবে মাঝে মাঝে এইচ এর মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো যখন থাকবে তখন আমরা বলি তারা রিলেটেড, যখন থাকবে তখনই তারা রিলেটেড হবে, বাট বেশিরভাগ সময় তারা রিলেটেড হবে না। নির্ভর করে এইচ এর সাইজের উপর নির্ভর করে, ঠিক আছে। তার মানে এইচ এর সাথে ইকুইভ্যালেন্স রিলেশন একটা সম্পর্ক আছে, ঠিক আছে। এখন এখন ইকুইভ্যালেন্স রিলেশন তুমি একটা করলা, প্রথমত প্রুফ করতে হবে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়। দেন প্রুফ করার পর আমরা দেখাবো যে এই বি এর যে ক্লাসটা সেটা আসলে রাইট কোসেট, এটা আমরা প্রুফ করবো, ঠিক আছে। তো তাহলে প্রথমে প্রুফটা আগে করে ফেলি, দেন একটা এক্সাম্পল দিয়ে দেখাবো তোমাদেরকে। আচ্ছা, প্রথমে আগে এক্সাম্পল দিয়ে বুঝো, ঠিক আছে? এখন মনে করো যে জিটা, এই যে জিটা, সেটা হচ্ছে মনে করো টোটাল সেট অফ ইন্টিজার্স, আর এইচটা হচ্ছে মনে করো 5 সেট। ওই যে আগের এক্সাম্পলটা নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে তাহলে আমরা বলতে পারি এ ইজ রিলেটেড টু বি ইফ অ্যান্ড অনলি এ ইন্টু বি ইনভার্স, মানে এ স্টার বি ইনভার্স বিলংস টু কি 5 সেট, তাই তো? আচ্ছা, এ স্টার বি ইনভার্স মানে কি? আচ্ছা, বি ইনভার্স মানে, যেহেতু এটা একটা অ্যাডিটিভ গ্রুপ, তাহলে বি ইনভার্স মানে কি? মাইনাস বি। তাহলে এটা কি দাঁড়াবে? এ মাইনাস বি বিলংস টু 5 সেট। তাহলে এখন ব্যাপারটা চিন্তা করো, ধর আমি যদি তোমাকে একটা এলিমেন্ট দিই 17, 17-র সাথে কত রিলেটেড? 17-র সাথে এমন কিছু রিলেটেড হবে যাতে বিয়োগ করলে 5 জেড এর মধ্যে পড়ে। 5 জেড এর মধ্যে কারা আছে? ডিভিজিবল বাই 5 না, 5 এর মাল্টিপল গুলো আছে। তাহলে আমরা বলতে পারি না 17-র সাথে 2 রিলেটেড, 17-র সাথে আর কে রিলেটেড?
না, 3 তো রিলেটেড। 17 থেকে 4 গেলে কত, 13 হয় না? 7, হ্যাঁ 7 রিলেটেড। 17-এর সাথে -3 রিলেটেড, এরকম কিছু আছে আর কি। তার মধ্যে দেখালাম যে সবার সাথে সবাই কিন্তু রিলেটেড না, আছে কিছু কিছু রিলেটেড। এখন আমরা প্রুফ করব যে এইটা আসলে ইকুইভ্যালেন্স রিলেশন হয় কিনা, তো প্রুফ করি। টাইম কত? টাইম শেষের দিকে। Proof। এখন রিফ্লেক্সিভ প্রথমে প্রুফ করব। এখন দেখো এ ইন্টু এ ইনভার্স কি হয়? ই। ই কি অবশ্যই এইচ এর মধ্যে আছে না? কারণ এইচ তো একটা সাব গ্রুপ। তার মানে আমরা কি বলতে পারি? এ ইজ রিলেটেড টু এ। মানে আমাদের, আমি আবারও বলছি, এ রিলেটেড টু বি হবে ইফ এন্ড অনলি এ স্টার বি ইনভার্স বিলংস টু এইচ। আচ্ছা, এখানে স্টার দিতে হবে। এটা ছিল সব মানে ডেফিনেশনটা আর কি, এ রিলেটেড টু বি এর। দেন হচ্ছে সিমেট্রিক। এখন ধরো, সো লেট এ রিলেটেড টু বি, দ্যাট মিনস আমরা কি বলতে পারি? এ স্টার বি ইনভার্স বিলংস টু এইচ বলতে পারি। এখন দেখো, এই টোটালটাই কিন্তু এইচ এর একটা এলিমেন্ট। এটা হচ্ছে একটা এলিমেন্ট অফ এইচ, এলিমেন্ট অফ এইচ। তাহলে তার যে ইনভার্স সেটাও তো এইচ এর মধ্যে থাকে। দ্যাট মিনস আমরা বলতে পারি তার যে ইনভার্স সেটাও বিলংস টু এইচ। এখন আমরা একটা প্রুফ মনে হয় দেখাইছিলাম তোমাদের করে, যে আচ্ছা, বই থেকে বের করে দেখাই, হয়তো ভুলে গেছো। এ স্টার বি ইনভার্স হবে বি স্টার ইন্টু এ ইনভার্স। মানে এটা হবে কি, বি ইনভার্স স্টার এ ইনভার্স, মনে আছে কি? এটা একটা প্রপার্টি, আমি লিখে রাখি। এ স্টার বি, এটার ইনভার্স হবে বি স্টার, বি ইনভার্স স্টার এ ইনভার্স। মানে উল্টে যায় আর কি, বাট অ্যাবিলিয়ান হলে এটা উল্টানোর দরকার পড়ে না। ঠিক আছে? তো সেখান থেকে আমরা বলতে পারি কি, বি ইনভার্স এর ইনভার্স স্টার এ ইনভার্স বিলংস টু এইচ। এন্ড আমরা জানি দুইবার ইনভার্স করলে আগেরটা ফেরত আসে, এটা আমরা প্রথম প্রথম বা 3 নম্বর লেকচার মনে করছিলাম, 1, 2, 3 এর মধ্যে কোনো একটাতে আছে। তাহলে বি স্টার এ ইনভার্স বিলংস টু এইচ। এখন এই সম্পর্ক দেখে বলো তো এইটাকে কি বলা যায়? বি রিলেটেড টু এ বলা যায়? বি রিলেটেড টু এ মানে কি, বি স্টার এ ইনভার্স বিলংস টু এইচ। তো তাহলে সিমেট্রিক হয়ে গেল। এখন প্রুভ করতে হবে ট্রানজিটিভ। ঠিক আছে, তারপর সিমেট্রিক গ্রাম ট্রানজিটিভ। ট্রানজিটিভ করবা কেমনে? লেট এ রিলেটেড টু বি এন্ড বি রিলেটেড টু সি। তাহলে এ রিলেটেড টু বি মানে কি, এ স্টার বি ইনভার্স বিলংস টু এইচ, আবার বি স্টার সি ইনভার্স বিলংস টু এইচ। এখন দেখো, এইটা একটা এলিমেন্ট, এইটা একটা এলিমেন্ট, তাহলে তাদের যে প্রোডাক্ট সেটাও আরেকটা এলিমেন্ট হবে। সো দ্যাট মিনস এ স্টার বি ইনভার্স স্টার বি স্টার সি ইনভার্স, এটাও বিলংস টু এইচ। তাহলে এ স্টার বি ইনভার্স স্টার বি স্টার সি ইনভার্স বিলংস টু এইচ। তাহলে কি বলা যায়? তাহলে বি বি ইনভার্স মানে আইডেন্টিটি। তাহলে এ স্টার আইডেন্টিটি স্টার সি ইনভার্স বিলংস টু এইচ। তাহলে কি আসতেছে আমাদের? এ স্টার সি ইনভার্স বিলংস টু এইচ। তার মানে এ রিলেটেড টু সি। আচ্ছা, এখানে আমি ব্র্যাকেট দেই নাই, কারণ যেহেতু অ্যাসোসিয়েটিভ আমরা জানি, অ্যাসোসিয়েটিভ হইলে একাধিক থাকলে ব্র্যাকেট দেওয়া লাগে না আসলে। তো তার মানে ট্রানজিটিভ হয়ে গেল, তার মানে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তার মানে ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। সো প্রুভ হয়ে গেল। এখন সেকেন্ড পার্টটা করব। সেকেন্ড পার্টটা আমরা যে বলতেছিল যে বি এর যদি ক্লাস বের করা, সেটা আসলে রাইট টু সেট, সেটা প্রুভ করতে হবে।
এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা প্রুফ করলে লাভ কি হবে? লাভ যেটা হবে, যেহেতু বি এর ক্লাস রাইট কোসেট, আবার আমরা জানি কি ক্লাসগুলো ডিসজয়েন্ট, এটা কি বোঝাবে? কোসেট গুলো ডিসজয়েন্ট, তাই না? তো এটাই প্রুফ হয়ে যাবে, না হলে এটা আবার আলাদা করে করতে হইতো আর কি। এরপরে আছে এই যে লেফট এন্ড রাইট কোসেট দ্য ডিসজয়েন্ট। তো এটা প্রুফ করতে হবে না, কারণ যেহেতু আমরা ইকুইভ্যালেন্স রিলেশন থেকে জানি কোসেট ক্লাসগুলো ডিসজয়েন্ট, তার মানে কোসেট গুলো ডিসজয়েন্ট হবে অটোমেটিক্যালি। তাহলে এটা কিভাবে শো করা যায়? সো লেট এক্স বিলংস টু কোন একটা ক্লাস, ঠিক আছে? তার মানে আমরা কি বলতে পারি? এক্স ইজ রিলেটেড টু বি। তার মানে কি এক্স স্টার বি ইনভার্স বিলংস টু এইচ বলতে পারি। ওকে, আচ্ছা, তো তাহলে যেটা হচ্ছে যে যেহেতু এক্স স্টার বি ইনভার্স বিলংস টু এইচ, তার মানে কি? তাহলে এক্স স্টার বি ইনভার্স ইকুয়ালস টু এইচ ওয়ান ফর সাম এইচ ওয়ান বিলংস টু এইচ বলা যায়। মানে যেহেতু এইচ এর মধ্যে আছে, এইচ এর কোনো না কোনো এলিমেন্টের সমান তো হবে, তাহলে কি বলা যায়? তাহলে এক্স ইকুয়ালস টু কি এইচ ওয়ান স্টার বি বলতে পারি। তাহলে এক্স যেহেতু এইচ ওয়ান স্টার বি হচ্ছে, তার মানে কি এক্স বিলংস টু কি এইচ বি। আচ্ছা, এইচ বি করলে কি হয়? এইচ এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে বি গুণ হয়ে যায়। তাহলে এইচ এর কোন একটা এলিমেন্ট যদি এইচ ওয়ান থাকে, তার সাথে বি গুণ হইলে কি এটা কি এই টোটাল জিনিসটাকে একটা এইচ বি এর এলিমেন্ট না? তো তার মানে সেখান থেকে বলা যায়, তার মানে এক্স বিলংস টু এইচ। তার মানে আমাদের তাহলে এইটুকু কি প্রুভ করলো? এই যে ক্লাস অফ বি ইজ এ সাবসেট অফ এইচ বি। এখন উল্টা দিক থেকে করতে হবে, রিভার্স পার্টটা। তাহলে আমরা এখন এলিমেন্ট একটা জিনিস নেবো এইচ বি থেকে, দেখবো এটা ক্লাসের এলিমেন্ট। কারণ আমরা দুইটা সেট ইকুয়াল দেখাতে কি করি, এ সাবসেট বি, বি সাবসেট এ সমান হয়ে যাবে। তাহলে এর পরের পার্টটা দেখো কি হচ্ছে। এখন নিব এইচ বি থেকে, এক্স বিলংস টু এইচ বি। সো লেট এক্স বিলংস টু এইচ বি, দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু হবে সাম এইচ টু ইন্টু বি। ওই এইচ ওয়ান এইচ টু কিন্তু আলাদাই, আলাদা ধরে নিচ্ছি বাট আসলে সমানই। ফর সাম এইচ টু বিলংস টু এইচ, দ্যাট মিনস আমরা এখন ইনভার্স করে ফেলি। তাহলে এক্স স্টার বি ইনভার্স ইকুয়ালস টু এইচ টু, দ্যাট মিনস এক্স ইজ, আচ্ছা তার মানে কি এক্স স্টার বি ইনভার্স belongs to H, that means X is related to B by definition. That means X belongs to the class of B. তাহলে সেখান থেকে আমরা আমরা প্রুভ করে ফেললাম। তাহলে HB is a subset of class B. So that means the class of B equals to H হয়ে গেল। তার মানে রাইট মানে বি এর ক্লাস আর রাইট কোসেট আসলে সেম জিনিস আর কি, তার মধ্যে পার্থক্য নাই। তাহলে আহ এটা কি বোঝা গেছে প্রুফটা? বুঝতে পারছো? তাহলে এখন এখন লেফট কোসেট তাহলে কোথায় পাবা? লেফট কোসেট পাওয়া যাবে যদি ইকুইভ্যালেন্স রিলেশনটাকে একটু অন্যভাবে ডিফাইন করতাম। অন্যভাবে কিভাবে? এ ইনভার্স স্টার বি বিলংস টু এইচ, এইভাবে যদি ডিফাইন করো তাহলে হবে লেফট কোসেট। তো ওইভাবে আমরা করতেছি না, ওইভাবে করলে লেফট কোসেটই হবে, যে কোনো একটা করলেই হচ্ছে আর কি আপর। তাহলে এখানে বলছে কি এটা একটা থিওরেমের মতো আর কি, লেফট এন্ড রাইট কোসেট আর ডিসজয়েন্ট কিভাবে? রাইট কোসেট, রাইট কোসেট মানে কি ক্লাস না? এই ক্লাসগুলো হয় ডিসজয়েন্ট, তার মানে রাইট কোসেট গুলো ডিসজয়েন্ট। এটা আর আমি ফর্মালি প্রুভ করলাম না, মানে ইকুইভ্যালেন্স রিলেশন ছাড়াও এটা আলাদাভাবে প্রুভ করা যায় গ্রুপের থিওরি ইউজ করে। তো এটাও তোমরা দেখতে পারো আর কি, বইয়ের মধ্যেই পাবা। বাট আমি যেহেতু ওটা করতেই হচ্ছে তো ওইভাবে আমরা আসলাম। সিমিলারলি রিলেশনটা যদি আমরা লেফট ওয়েতে ডিফাইন করি তাহলে লেফট কোসেট ডিসজয়েন্ট এটাও প্রুভ করা যাবে, এটা কোনো সমস্যা না। তাহলে এই জিনিসটা জাস্ট একটু দেখে নিবা, ঠিক আছে? এটাও খুবই গুরুত্বপূর্ণ এই রেজাল্টটা। লেফট কোসেট রাইট কোসেট যেটাই হোক সেগুলো ডিসজয়েন্ট। এখন লেফট কোসেট আর রাইট কোসেট কিন্তু সবসময় সমান হয় না।
যদি অ্যাবিলিয়ান গ্রুপ হয় তাহলে সেম, বাট এইচ এ আর এইচ দুইটা কিন্তু আলাদা জিনিস। তো এইচ এ ইকুয়ালস টু এ এইচ, এটা হচ্ছে ফর অ্যাবিলিয়ান গ্রুপ, ঠিক আছে, বাট এইচ এ নট ইকুয়ালস টু এইচ, এটা হচ্ছে নন এবিলিয়ান, এটার পার্থক্য হয়ে যেতে পারে, ঠিক আছে, বা সমান হতেও পারে, ঠিক আছে, বাট অ্যাবিলিয়ান হলে সমান হবে, বাট নন এবিলিয়ান সমান হতেও পারে, না হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে ফাইনালি লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ থিওরেম। ল্যাগ্রাঞ্জ থিওরেমটা কি, যে আমাদের যদি জি একটা ফাইনাইট গ্রুপ হয়, জি একটা ফাইনাইট গ্রুপ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এইচ যদি তার একটা সাব গ্রুপ হয় তাহলে ওইটাও ফাইনাইট, যেহেতু ফাইনাইট গ্রুপ বড়টাই ফাইনাইট ছোটটাও ফাইনাইট হবে, তাহলে এইচ এর যে অর্ডার সেটা জি এর অর্ডারকে ডিভাইড করবে। তার মানে কি, আচ্ছা এইচ এর অর্ডার মানে কি, নাম্বার অফ এলিমেন্টস ইন এইচ, তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন এইচ এটা ডিভাইড করবে জি কে। তো এটা কিভাবে করবে, এটা প্রুফ একেবারেই সিম্পল, যেহেতু আমরা অনেক ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করে আসছি। তো তাহলে আমরা যেটা করব, যে ডিফাইন এ রিলেটেড টু বি ইফ অ্যান্ড অনলি ইফ এ স্টার বি ইনভার্স বিলংস টু এইচ। এখন প্রথম ক্লেইমটা কি, এত ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, এটা অলরেডি প্রুভ করা হয়েছে, ঠিক আছে। দেন দেন কি করবা, দেন দেন যে পরের যে ক্লেইমটা সেটা হচ্ছে যে ক্লাস অফ অ্যান এলিমেন্ট ইকুয়ালস টু দ্য রাইট কোসেট, যদি এইভাবে ডিফাইন করি, এটাও আমরা প্রুভ করে ফেলছি অলরেডি, ঠিক আছে। তো এরপরে যেটা হচ্ছে যে, তাহলে আমাদের কতগুলো কোসেট হচ্ছে সেটা আমরা একটু ই করি, ঠিক আছে। তাহলে হচ্ছে যে এখন এরপর আরেকটা ক্লেম করি, এরপরে ক্লেম হচ্ছে যে অল কোসেটস হ্যাভ সেম সাইজ। ধরো একটা কোসেটে 5টা যদি এলিমেন্ট থাকে, তাহলে প্রত্যেকটা কোসেটে 5টা করে এলিমেন্ট থাকবে। তো এটা তোমরা একটু নিজেরা করে নিও, এটাও খুব ইজি আর কি, প্রত্যেকটা কোসেটের নাম্বার অফ এলিমেন্ট সেম থাকবে আর কি, ঠিক? কারণ একটা কোসেটে আর একটা কোসেটে বাইজেক্টিভ ফাংশন করে দিলে হয়ে যাবে আর কি, এটা খুবই সিম্পল জিনিস আর কি। তাহলে এখন নেক্সট যে কাজটা, নেক্সট আমরা যেটা করবো পার্টিশন। আমরা একটা ওমেগা সেট ধরলাম, সেটা হচ্ছে যে সেট অফ অল ডিসজয়েন্ট কোসেটস, ওকে। তাহলে এখানে ডিসজয়েন্ট কোসেটে কি কি থাকবে, ধরো একটা কোসেট আছে এ, আরেকটা কোসেট আছে বি, আরেকটা কোসেট আছে সি, এই করতে করতে কিছু কোসেট হবে আর কি, ঠিক আছে, বেশ কয়েকটা কোসেট হবে আর কি। এখন দেখো, তাহলে এখান থেকে কিন্তু প্রুফটা হয়ে গেল আর কি। কিভাবে প্রুফ হইলো, এই প্রত্যেকটা কোসেটে ধরো যদি 15টা করে এলিমেন্ট থাকে, এখন ধরো এরকম কোসেট হয়েছে ধরো 6টা, তাহলে প্রত্যেকটা কোসেটের নাম্বার অফ এলিমেন্ট সেম, তাহলে 6 × 15 কত, 90, আর 90টা কি টোটাল এলিমেন্ট। তাহলে দেখো আমার, এবং একটা কোসেট কিন্তু এইচ নিজেই, একটা কোসেট এইচ নিজেই কেন হবে, কারণ এইচ কে যদি তুমি ই দিয়ে মাল্টিপ্লাই করো এইচই হবে না, তাহলে কোন একটা কোসেট কিন্তু এইচ নিজেই। এই যে ধরো এইটা, সাপোজ এইটা, এই কোসেটটা হচ্ছে এইচ নিজেই, একটা কোসেট হচ্ছে এইচ নিজেই, বাকিগুলো হচ্ছে এইচ এর সেম সাইজের, মানে আরো কিছু সেট আর কি। মানে আমি একটু যদি ভিজুয়ালাইজ করি তাহলে ব্যাপারটা এরকম হবে, ধরো এই হচ্ছে আমার টোটাল গ্রুপ, এই হচ্ছে টোটাল গ্রুপ, ঠিক আছে, এইটুকু হচ্ছে মনে করো এইচ। এখন তুমি যখন এইচ এর সাথে এ দিয়ে গুণ করো, প্রত্যেকটা এলিমেন্টের সাথে এ দিয়ে গুণ হয়ে যায় না, তাহলে যেটা হয় এটা মুভ করে এই জায়গায় চলে আসে, ডিসজয়েন্ট হয়, এটা হচ্ছে এইচ এ, এটা মনে করো এইচ বি, এটা মনে করো এইচ সি, এটা হচ্ছে আসলে এইচ ই, এইচ আর এইচ ই সেম, এটা মনে করো যে এইচ ডি, এটা মনে করো এইচ এফ, এটা মনে করো এইচ জি, এটা মনে করো এইচ
এইচ, এটা মনে করো এইচ আই। আচ্ছা, কয়টা হইলো তাইলে? এবং প্রত্যেকটা যে চাঙ্ক, প্রত্যেকটা কিন্তু সাইজ হবে সেম, এবং সাইজটা কার সমান? এইচ এর সমান। এখন তাহলে দেখো, এই টোটাল জি এর যে সাইজ, সেটা কি হবে? টোটাল নাম্বার অফ কোসেট, নাম্বার অফ কোসেট যদি কে সংখ্যক হয় ইনটু কি এইচ এর সাইজ না? তাহলে এই কে টা তো একটা ইন্টিজার, তাহলে দেখো এই জি কে কি এইচ এর অর্ডার কি ডিভাইড করতেছে, এবং এই যে ডিভাইড করে যে নাম্বারটা পাবা সেটা হচ্ছে যে টোটাল কতগুলো তোমার কোসেট হবে। একটা কোসেট হচ্ছে এইচ নিজে, বাকি আরো কিছু কোসেট হবে, এবং কোসেটের সংখ্যাটা তো ফাইনাইট হবে, কারণ গ্রুপই তো ফাইনাইট। না তো গ্রুপ যদি ইনফাইনাইট হয় তাহলে হয়তো বা ইনফাইনাইট হবে, বাট ফাইনাইট হলে কি একসময় শেষ হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে ল্যাগ্রাঞ্জ থিওরেমের প্রুফ বা মেইন আইডিয়াটা, যে আমরা কোসেটে ভাগ করতেছি এবং প্রত্যেকটা কোসেট যেহেতু সেম সাইজ, তাহলে যদি আমাদের গ্রুপের সাইজ হয় যদি ধরো 60, এবং প্রত্যেকটা এইচে যদি 6টা এলিমেন্ট হবে, তাহলে নাম্বার অফ কোসেট হবে 10টা। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই হচ্ছে মেইন আইডিয়া ল্যাগ্রাঞ্জ থিওরেম। এটা তোমরা এই যে এখানে আরো ফর্মাল রাইটিং চাইলে এখানে পেয়ে যাবে আর কি বইতে। তো আইডিয়া হচ্ছে এইভাবে আর কি, এইভাবে করতে হয়। সেটা আমি দেখাই। হ্যাঁ, ডিসজয়েন্ট তো আমরা জানি, প্রুভ করলাম, কোসেট গুলো তো ডিসজয়েন্ট। সাব গ্রুপ, সাব গ্রুপ আমরা হচ্ছে এখান থেকে স্টার্ট করছি লেকচারে, সাব গ্রুপ, দেন হচ্ছে ল্যাগ্রাঞ্জেস থিওরাম। এটাই হচ্ছে থিওরাম আর কি। তো এই কোসেট গুলো করা হয়েছে। তো এটা হচ্ছে ডিস্টিং কোসেট, তারা হচ্ছে ডিসজয়েন্ট। ঠিক আছে, তাহলে এই এটা হচ্ছে এইচ এর অর্ডার। ঠিক আছে, তাহলে এই যে জি হবে কি কে ইন্টু এইচ। এই কে 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 এর একটা নাম আছে, এটা বলে ইন্ডেক্স। এটা সামনে লাগবে, আপাতত এটা মেনশন করতেছি না। ঠিক আছে, তো এটাই আর কি, এটা জাস্ট একটু পরে নিবা, আমি যা বললাম তাই আর কি, সেম জিনিস আসলে। ঠিক আছে তাহলে।